Hello everybody, thank you very much and welcome to the special video lesson. In this lesson, we will be focusing on IELTS reading test, like IELTS reading passes 3, which is the most which is difficult one according to the most of the students. So we are going to start showing the passes so that we can interact each other to understand how to solve the question one by one. তাহলে আমাদের প্রথম যেটা করতে হবে, যে কোনো কোয়েশ্চেনই আমরা হাতে পাওয়ার পরে আমরা কি করব, মানে প্যাসেজটা পাওয়ার পরে আমরা কি করব, প্যাসেজটা দেখব, মানে প্যাসেজের শিরোনামটা আমরা দেখব। তো এখানে শিরোনামে দেয়া আছে যে মেকিং মোস্ট অফ ট্রেন্ডস, এটা পড়ে তেমন কোনো কিছু আমরা বুঝতে পারলাম না। ফর এক্সাম্পল, তখন আমরা কি করব, নিচের লাইনটা সহ পড়ব যে এক্সপার্টস ফ্রম হার্ভার্ড বিজনেস স্কুল গিভ অ্যাডভাইস টু ম্যানেজার্স। গিভ অ্যাডভাইস টু ম্যানেজার্স, ম্যানেজারদেরকে অ্যাডভাইস দিচ্ছে হার্ভার্ড বিজনেস স্কুলের স্টুডেন্টরা। তো কি অ্যাডভাইস দিচ্ছে, সেই অ্যাডভাইস রিলেটেড একটা প্যাসেজ। তো এখন আমাদের কাজ কি, অর্থ বোঝা কিন্তু আমাদের কাজ না, আমাদের কাজ হচ্ছে প্রশ্নের সঠিক উত্তর সঠিক সময়ে, মানে একেবারে 20 মিনিটের মধ্যে বের করে ফেলা, এটা আমাদের কাজ। তো রিডিং প্যাসেজ হচ্ছে ইজি ইন টার্মস অফ দ্যাট, লাইক সব অ্যান্সার এখানেই আছে, এই প্যাসেজের মধ্যেই সবকিছু আছে, এখান থেকে জাস্ট ওয়ার্ড নিয়ে বসাইতে হবে, কোন ওয়ার্ডটা বসাইতে হবে সব এখানেই আছে, আপনাকে বাইরে কোথাও যেতে হবে না। লিসেনিং যেরকম একটা মিস করলে শুনতে পারবেন না সেরকম না, আর হারায় গেলে শেষ এরকম না, এটাতে কিন্তু অ্যান্সারটা কিন্তু এখানে আছে, আপনি কিন্তু দেখতে পারবেন। আপনি বাজারে গেছেন, টাকা নিয়ে গেছেন, এখন যদি আপনি জানেন যে কোন দিকে মশলা পাওয়া যায়, কোন দিকে চাল ডাল পাওয়া যায়, যদি আপনি কোন তাকে কি পাওয়া যায় সেটা যদি আপনি জানেন, তাহলে আপনি ইজিলি কিন্তু অ্যান্সারটা বের করতে পারবেন। এখন আপনি যদি মনে করেন যে আপনি শুকনা বাজার করবেন, তাহলে শুকনা বাজার যেই দিকে সেই দিকের লাইনটা আপনার খুঁজে বের করতে হবে আগে। যদি আপনি চিন্তা করেন যে আপনি হলুদের গুঁড়া কিনবেন, তাহলে মশলার যে মার্কেটটা, এটাকে বলা হয় স্পাইস মার্কেট, তো স্পাইস মার্কেটে গেলে আপনি স্পাইস কিনতে পারবেন। যদি আপনি ভেজিটেবলস কিনতে চান, করলা কিনবেন বা আলু কিনবেন, তাহলে ভেজিটেবলস এর লাইনে যেতে হবে। ঠিক সেম ভাবে আপনি যেই কোয়েশ্চেনটার অ্যান্সার সলভ করবেন, সেই অ্যান্সারটার লোকেশনটা খুঁজে বের করাটা ইম্পর্টেন্ট। তো আমাদের আগে যেটা করতে হবে, প্রথমে হচ্ছে রিড দ্য কোয়েশ্চেন বিকজ অফ আন্ডারস্ট্যান্ডিং হুইচ ইনফরমেশন ইজ রিকোয়ার্ড টু সলভ দ্য অ্যান্সার। অ্যান্সার বের করার জন্য আমাদের কোন ইনফরমেশনটা দরকার সেটা জানার জন্য আমাকে কি করতে হবে, অবশ্যই আমাদেরকে আগে কি করতে হবে, প্রশ্ন পড়তে হবে। তাহলে আমার প্রথম কাজটা হলো প্রশ্ন পড়া। ডোন্ট গো ফর দ্য প্যাসেজ ফার্স্ট। অনেকেই বলে যে আগে প্যাসেজ পড়ে বুঝি যে প্যাসেজটা কি নিয়ে আলোচনা করছে, আগে সরাসরি প্রশ্নের মধ্যে যাবেন, কোনো টাইম নাই খোঁজার জন্য, দৌড়ায় গিয়ে কি করতে হবে, কোন তাকে কি আছে বের করতে হবে, দৌড়ায় যাওয়া করে ফেলতে হবে সেরকম। তাহলে দেখেন এখানে যদি আমি 27 নাম্বার কোয়েশ্চেনটা সলভ করি, এটা হচ্ছে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন। তাহলে আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, এমসিকিউ। এটা হচ্ছে লং এমসিকিউ, অনেক কঠিন, কিন্তু কঠিন হলেও সেটাকে সহজ করার জন্য প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। যত বেশি পরিমাণে প্র্যাকটিস করবেন, ততই আপনার ব্রেনটাকে, আপনি যখন কাজ দিবেন তখন কাজ করতে করতে এই ব্রেনটা কঠিন কাজ অনেক সময় সহজ মনে হয়ে যাবে। কানাডায় আসার আগে আমি জানতাম না কিভাবে সুইপ করতে হয়, কিভাবে মপ করতে হয়, এটা জানতাম না, কারণ বাসায় কোনোদিন কাজ করে নেই। রান্না কিভাবে করতে হয় জানতাম না, কিন্তু এখানে সব কাজগুলো করছে। কারণ রান্না করা এমন হয়েছে যে রান্না করা হচ্ছে একটা পানির মতো সহজ কাজ, এটা হচ্ছে অপশনাল। রান্না করতে করতে আরো 10টা কাজ করতে পারি আমরা যারা কানাডায় থাকি বা যারা দেশের বাইরে থাকে। শুধু তাই না, আপনারা বলতে পারেন যে শুধু কি ডাল আর আলু ভর্তা রান্না করি, না, বিরিয়ানি পোলাও সবই রান্না করতে পারি আমরা। যদি বলেন যে মিষ্টি বানাইতে হয় কিভাবে, সেটাও জানি। যদি বলেন যে কিভাবে চাইনিজ বানাইতে হয়, সেটাও পারি। জাস্ট অনলি বিকজ অফ ইটস নিড ইট লাভ, লাইক ইটস আ বার্নিং ডিজায়ার ফর আস, লাইক আকাঙ্ক্ষা, রান্না খাওয়া দাওয়া করতে হবে, রান্না করতে হবে, নাহলে তো খাওয়া দাওয়া মিস হয়ে যাবে। প্রয়োজন, এটা হলো বেসিক নিডস। ঠিক আইএলটিএস এর আপনার বেসিক নিডস, কারণ আসার আগে যদি এটা বুঝতে পারেন, তাহলে আপনি কি করবেন, প্রতিদিন একটা করে প্যাসেজ যদি সলভ করেন, কঠিন প্যাসেজ সলভ করেন, 7 দিনে টানা 14টা প্যাসেজ সলভ করেন, দেখবেন আপনার ব্রেনটা অটোমেটিক্যালি করবে, কঠিন জিনিসগুলো নেওয়া শুরু করবে, তখন আপনার জন্য ইজি হবে অনেকটাই। কেউ ওই 50টা প্যাসেজ সলভ করে না পরীক্ষার আগে, 50টা প্যাসেজ সলভ করতে হবে মিনিমাম। আমি আপনাদেরকে 14টা প্যাসেজ দিছি, আইএলটিএস এর 14টা টেস্ট দিছিলাম রিডিং এর, কে কে পাইছেন জানি না। 14টা প্যাসেজ আমি টোটাল 14টা টেস্ট দিছি আইএলটিএস এর রিডিং এর জন্য, এবং অ্যানসার সহ দিছি। আপনি না পাইলে আপনার ক্লাসের পরে দিব। 14টা প্যাসেজ, এটা প্রিন্ট করে বাসায় শুধু ওই কয়টা পড়লেই কমন পড়বে, প্যাসেজ কমন পড়ে যাবে। আর কি বলবো, প্যাসেজের মতো ল্যাঙ্গুয়েজ কমন পড়বে,
কারণ আইএলস এর প্যাসেজ গুলো, রিডিং এর প্যাসেজ গুলো আসে কি নিয়ে? উদ্ভিদ বিজ্ঞান, জীববিজ্ঞান, তারপরে আসে সমাজ বিজ্ঞান, বিজনেস সায়েন্স রিলেটেড আসে, একটা বিজনেস রিলেটেড আসে, আর একটা মেডিকেল সায়েন্স থেকে আসে, আরেকটা হয়তো আসে লতা পাতার গবেষণা, আরেকটা প্রজাপতি নিয়ে আসতে পারে, মৌমাছির গবেষণা আসতে পারে, বিভিন্ন কিছু আসতে পারে। এই জন্য যে লাইক এনরিচ ইউর নলেজ ইন টার্মস অফ দোজ অ্যাসপেক্টস, লাইক কোনগুলা? জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান, মানে পদার্থবিজ্ঞান নিয়ে আসে নাই, মেডিকেল সায়েন্স নিয়ে আসতে পারে। আচ্ছা যাই হোক, তাহলে আমরা প্যাসেজে যাচ্ছি সরাসরি। আমি জাস্ট এই কথাগুলো বললাম যাতে একটু কনফিডেন্স সবার মধ্যে পান। তো প্যাসেজ বোঝার জন্য আমাদের কি করতে হবে? সব শূন্যস্থান, মানে এই যে এখানে বলছে এখানে যে ইন দ্য ফার্স্ট প্যারাগ্রাফ দ্য রাইটার সেজ দ্যাট মোস্ট ম্যানেজার্সরা কি করে, শুধু আমাদের এইটুকুই পড়বো। তাহলে আমাদের নিয়ম অনুযায়ী আমরা সবাই জানি যে ফার্স্ট উই হ্যাভ টু রিড দ্য কোয়েশ্চেন। ফার্স্ট যে স্টেপটা আমাদের বলছিলাম যে আমাদের 5 স্টেপ মেথড ফলো করতে হবে। তাহলে 5 স্টেপের মেথডটা হলো, স্টেপ নাম্বার 1 হচ্ছে কি? স্টেপ 1 রিড দ্য কোয়েশ্চেন। তাহলে স্টেপ 2 কি? স্টেপ 2 হচ্ছে হাইলাইট বা আন্ডারলাইন দ্য keywords. Step 3 হচ্ছে কি? রিড দ্য প্যাসেজ। বুঝছেন? রিড দ্য প্যাসেজ মানে হলো ফাইন্ডিং দ্য, ওই যে যেই আন্ডারলাইন করছেন যে কিওয়ার্ড গুলো, সেগুলো আপনি কোথায় গিয়ে ফাইন্ড করবেন? প্যাসেজের মধ্যে ফাইন্ড আউট করা। সেটাকে বলা হয় আমরা ফাইন্ডিং দ্য keywords in the passage. প্যাসেজ থেকে গিয়ে ফাইন্ডিং করা, এরপরে কি করা? লাস্টে স্কিমিং করা আর কি, মানে স্কিমিং আর স্ক্যানিং করা। হ্যাঁ, তো স্ক্যানিং এরপর হচ্ছে ম্যাচিংটা হলো 5 নাম্বার স্টেপ, TCHING। এই হচ্ছে যে 5 নাম্বার স্টেপ হলো ম্যাচিং। এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে এখন আমাদের করণীয় কি? প্রথম কাজটা হচ্ছে আমাদের কি? আমাদেরকে মানে পড়তে হবে যে শূন্যস্থানের মানে যে মেইন যে বিষয়গুলো আছে, কিওয়ার্ড গুলো আমাদের পড়তে হবে। তাহলে রিড দ্য কোয়েশ্চেন, আন্ডারলাইন দ্য কিওয়ার্ডস, ফাইন্ডিং কিওয়ার্ডস ইন দ্য প্যাসেজ, স্ক্যানিং আর ম্যাচিং। এগুলা, এটা হচ্ছে সবথেকে কঠিন একটা প্যাসেজ সলভ করছি। তাহলে দেখেন ইন দ্য ফার্স্ট প্যারাগ্রাফ, তাহলে এখানে পরিষ্কার করে বলে দিচ্ছে যে অ্যানসারটা কোথায় আসবে। ফার্স্ট প্যারাগ্রাফে এটার অ্যানসারটা আছে। তাহলে এখানে বলছে ইন দ্য ফার্স্ট প্যারাগ্রাফ দ্য রাইটার সেজ দ্যাট মোস্ট ম্যানেজার্স, এখানে তো অনেক কিছু লেখা আছে, আমরা আগেই পড়বো না, সরাসরি প্যাসেজে চলে যাব, শুধু এইটুকুই পড়বো, মানে অপশন সবগুলো পড়বো না। আমি আবারও বলতেছি, অপশনগুলো পরে মাথা ভারী করবো না। মোস্ট ম্যানেজার ফার্স্ট প্যারাগ্রাফে কি বলছে সেটা আমরা আগে পড়ে নিব, এরপর শুধু মিলায়ে নেব। বুঝতে পারছেন? আচ্ছা, এরপরে দেখেন কি বলছে, অ্যাকর্ডিং টু দ্য থার্ড প্যারাগ্রাফ কোচ ওয়াজ অ্যাংশাস। তাহলে আমরা একটু কি করব? শূন্যস্থানে আমরা কি করব? ম্যাচিং করব। আমরা হচ্ছে যে আমরা কিওয়ার্ড গুলো হাইলাইট করব। আই এম সরি, হোয়াট ইজ হ্যাপেনিং হিয়ার? কিওয়ার্ড গুলো আমরা কি করব? হাইলাইট করব। তাহলে দেখেন তো কিওয়ার্ড হাইলাইট করি আমরা। কিওয়ার্ড যদি আমরা হাইলাইট করি, তাহলে এখানে অ্যাকর্ডিং টু দ্য থার্ড প্যারাগ্রাফ, তার মানে অ্যানসারটা কোথায় আসবে? থার্ড প্যারাগ্রাফে। তাহলে কোচ একটা ব্র্যান্ডের নাম, কোচ ব্র্যান্ড ওয়াজ অ্যাংশাস, তারা চিন্তিত ছিল। কোন বিষয়ে চিন্তিত ছিল সেটা আমাদের খুঁজে বের করতে হবে। তাহলে অ্যাংশাস মানে কি? টেন্সড মানে কি? অরিড হওয়া, টেন্সড হওয়া। এরকম মনে মনে আমরা কি করব? প্রতিশব্দগুলো নিয়ে আমরা চিন্তা করব। তাহলে আমাদের ব্রেনের ভিতরে একটা প্রতিশব্দ খেলা করবে। প্যাসেজের মধ্যে গিয়ে আমরা সরাসরি অ্যাংশাস কথাটা নাও পাইতে পারি। আমরা পাবো কোচ ওয়াজ অ্যাংশাস, অথবা কোচ ওয়াজ অরিড, কোচ ওয়াজ ভেরি টেন্সড, এরকম থাকতে পারে। আচ্ছা, তাহলে মোস্ট ম্যানেজার্সরা কি বলছে সেটা আমাদের খুঁজে বের করতে হবে। হোয়াট পয়েন্ট ইজ মেড অ্যাবাউট টেস্কোস গ্রিনার লিভিং প্রোগ্রাম। তাহলে টেস্কোস গ্রিনার লিভিং প্রোগ্রাম, এই কথাটা কি? লাইভিং প্রোগ্রাম, এটা লাইভ প্রোগ্রাম ছিল। টেস্কোস গ্রিনারের লাইভিং পয়েন্ট, তাহলে টেস্কো কথাটা যেখানে পাবো সেখানেই 3 নম্বর প্রশ্নের উত্তর, মানে 29 নম্বর প্রশ্নের উত্তরটা সেখানেই আমরা পাবো। আর দেখার দরকার নেই, বেশি দেখলে মাথা ভারী হয়ে যাবে। এই 3টা উত্তর আগে বের করেন, আগে প্রশ্নের উত্তরের লোকেশনটা খুঁজে বের করি আমরা, তারপরে আমরা আস্তে আস্তে আগাবো। সো নাও আই এম গোইং টু মুভ অন দা প্যাসেজে যাচ্ছি এখন। তাহলে প্যাসেজে যাচ্ছি, প্রথমেই বলছে এখানে যে মোস্ট ম্যানেজার্স।
তাহলে দেখেন এখানে কি বলছে একটু খেয়াল করে দেখেন, মোস্ট ম্যানেজার্স, পরে দেখেন কি আছে, মোস্ট ম্যানেজার্স কি বলছে এখানে, আপনাদের যাদের অডিও অন করা থাকে তারা একটু সিনসিয়ার হবেন, নেক্সট টাইম থেকে অডিও অন করলে অন থাকে কিন্তু কথা জিজ্ঞেস করলে বলেন না আপনারা, এটা ঠিক না। ঠিক আছে, অডিও অন করে রাখলেও রেসপন্স করবেন, হ্যাঁ। আর অডিও অন করলে যদি সাউন্ড আসে, ব্যাকগ্রাউন্ড আসে, তাহলে তো আমাদের ক্লাসে সমস্যা হবে। তাহলে দেখেন মোস্ট ম্যানেজার্স ক্যান আইডেন্টিফাই মেজর ট্রেন্ডস অফ দ্য ডে, বেশিরভাগ ম্যানেজাররাই পারে আইডেন্টিফাই করতে পারে মেজর ট্রেন্ডস অফ দ্য ডে, তারা পারে। বাট, ও আচ্ছা আমি একটা কথা বলতে ভুলে গেছিলাম, ম্যাক্সিমাম সময় অ্যানসার গুলো আসে বাটের পরে, হাওয়েভার এর পরে, বিভিন্ন ধরনের যে মানে কি মানে লিঙ্কার্স গুলো আছে, লিঙ্কার্স এর পরে সাধারণত অ্যানসার আসে, বাটের পরে অ্যানসার আসে। ইন দ্য কোর্স অফ কন্ডাক্টিং রিসার্চ ইন এ নাম্বার অফ ইন্ডাস্ট্রিজ এন্ড working directly with the companies, we have discovered that managers often fail to recognize the less obvious but profound ways these trends are influencing customers' aspiration, attitudes and behaviors. আচ্ছা, আমার আর পড়ার দরকার নাই, এইটুকু পড়ে আমরা যেটা বুঝলাম যে এখানে অ্যাটিটিউডস নিয়ে বলছে, বিহেভিয়ার্স নিয়ে বলছে, আর কি বলছে এগুলো একটু দাগ দিয়ে রাখবো, অ্যাটিটিউড, বিহেভিয়ার্স আর রেকগনাইজ লেস অবভিয়াস বাট প্রফাউন্ড ট্রেন্ডস অফ দ্য ইনফ্লুয়েন্সিং কাস্টমার্স। আচ্ছা, আমরা জাস্ট মেইনলি যেটা বুঝছি সেটা হচ্ছে মেজর ট্রেন্ডস গুলো তারা কি করতে পারে, মেজর ট্রেন্ড গুলো তারা আইডেন্টিফাই করতে পারে, কিন্তু বলার পরে তারা বলছে যে তারা পারে না, কি পারে না, তারা কাস্টমারদের অ্যাসপাইরেশন, অ্যাটিটিউড এবং বিহেভিয়ার রিলেটেড যে বিষয়গুলো আছে, যে ট্রেন্ডস গুলো ইনফ্লুয়েন্স করে, সেগুলো তারা হয়তো ধরতে পারে না। এখন কথা হচ্ছে যে মনে করেন আমি কোনো অর্থই বুঝলাম না, এই যে কথাগুলো বললাম, আমি যে প্যাসেজটা যে পড়লাম, প্রথম প্যারাগ্রাফ থেকে তো একটা অ্যানসার আসবে, মনে করেন আমি কিছুই বুঝলাম না, অর্থ বুঝলাম না, কিন্তু তারপর উত্তরটা তোমাদের বের করতে হবে। কিভাবে বের করব? লেটস গো টু দ্য কোয়েশ্চেন। আচ্ছা, ফেল টু দ্য কি কনজিউমার্স ট্রেন্ড অফ দ্য মোমেন্ট, এটা কি হবে? তারা কি ফেল করে কনজিউমারদের মানে কি কনজিউমার ট্রেন্ড, কি বলতে যেটা বোঝায়, যেটা মেইন কথাটা যেটা বলতেছে, তাহলে মোস্ট অফ দ্যাম এইখানে প্রথমেই বলছে যে দে ক্যান আইডেন্টিফাই, তার মানে কথার বিপরীত না, ম্যানেজার ক্যান আইডেন্টিফাই দ্য মেজর। তাহলে মেজর মানে কি? মেজর মানে তো কি, মেজর প্রবলেম মানে হলো কি ইস্যু, মেজর মানে হলো মেইন ইস্যু বা মেইন প্রবলেমস, তার মানে মেইন যে বিষয়গুলো সেগুলো ম্যানেজাররা ধরতে পারে, তার মানে এক নাম্বারটা উত্তর হবে না। এই যে দেখেন, এটাকে বলা হয় প্রসেস অফ এলিমিনেশন। যখন আমরা এরকম কি, যখন মাল্টিপল চয়েস কোয়েশ্চেন করব, তখন আমাদের সূত্র হচ্ছে কি, যে কোনো কোয়েশ্চেনের, মাল্টিপল চয়েস কোয়েশ্চেনের ক্ষেত্রে এটা উত্তর বের করার যে টেকনিক, সেটা হচ্ছে যে সিনোনিম গুলো বোঝা, সিনোনিমস বোঝা। দুই নাম্বারটা হচ্ছে প্রসেস অফ এলিমিনেশন, প্রসেস অফ এলিমিনেশন সংক্ষেপে বলে পিওই, প্রসেস অফ এলিমিনেশন। এলিমিনেট করা মানে হলো বাদ দেওয়া। আপনি যে কোনো তিনটা অপশনকে বাদ দিবেন, যেটা থাকবে সেটাই অ্যান্সার, কোনটা কোনটা হবে না সেটা বাদ দিতে হবে, কোনটা অ্যান্সার, রাইট অ্যান্সার সেটা খুঁজে বের করার কোনো দরকার নাই, বের করেন কোনটা বাদ দেওয়া যায়। তাহলে প্রথমটা আমরা বাদ দিতে পারি কিনা, খেয়াল করে দেখেন, মেইন দে ফেল টু স্পট, স্পট মানে আইডেন্টিফাই, দেখেন আপনাদের কিন্তু প্রতিশব্দ দেখাই দিলাম, স্পট মানে কি, আইডেন্টিফাই কি কনজিউমার্স ট্রেন্ড, কি মানে হলো মেজর ট্রেন্ডস অফ দা ডে লেখা ছিল ওখানে, তার মানে হচ্ছে যে দে ফেল, তারা কি ফেল করে, প্যাসেজে কি ফেল কথা ছিল নাকি দে ক্যান আইডেন্টিফাই লেখা ছিল? দেখি আপনারা ধরতে পারছেন কিনা। প্রথম কথাই যে লিখছে যে মোস্ট ম্যানেজার ক্যান আইডেন্টিফাই দ্য মেজর ট্রেন্ডস, তাহলে এই কথার সাথে এক নাম্বার অপশনের কি বিপরীতমুখী সম্পর্ক না? এখানে কি কোনো নেগেটিভ কিছু বলছে, ফেল করে কি বলছে, নাকি এই যে বলছে আইডেন্টিফাই দ্য মেজর, আইডেন্টিফাই মানে তো স্পট করা, স্পট মানে হচ্ছে খুঁজে বের করা, আইডেন্টিফাই করা, চিহ্নিত করা। তাহলে প্যাসেজের 27 নম্বর কোশ্চেনের অপশন এ কি হবে না হবে না? দেখি কে কে বুঝতে পারছেন। হবে না, এটা কাটা। তাহলে 2 নাম্বারটা দেখেন তো কি হয়, মেক দ্য মিস্টেকস অফ ফোকাসিং অনলি অন দ্য প্রিন্সিপাল কনজিউমার ট্রেন্ডস, এটা কি হবে না হবে না? আচ্ছা, মনে করেন এটা হবে না, কারণ
এখানে মেক দ্য মিস্টেক অফ ফোকাসিং অনলি অন দ্য প্রিন্সিপাল কনজিউমার নিডস। কোন জায়গায় এই প্রিন্সিপাল কনজিউমার নিডস নাকি তারা মিস করে, তারা নাকি মিস্টেক করে, এখানে এরকম কোনো কথা লেখা নাই, বি নাম্বারটা উত্তর হবে না। 3 নাম্বার বলছে মিস ইন্টারপ্রেট মার্কেট রিসার্চ, তারা নাকি মার্কেট রিসার্চ নাকি তারা মিস ইন্টারপ্রেট করে, মানে ভুল ব্যাখ্যা করে, তারা নাকি ভুল ব্যাখ্যা করে মার্কেট রিসার্চ সম্পর্কে ডেটা রিলেটিং টু কারেন্ট কনজিউমার ট্রেন্ডস। কোথাও এখানে লেখা নাই ডেটা নিয়া, কিন্তু লেখা আছে কি দেখেন, consumers বলছে the most managers are unaware of the significant impact that trends have on consumers lives. Lives মানে কি জীবন, তাহলে consumers lives কথাটা মানে হচ্ছে অ্যাটিটিউড, বিহেভিয়ার আর সামথিং কিছু একটা কথা বলছিল প্যাসেজের মধ্যে, খেয়াল করছেন কি বিষয়টা? unaware, এই যে unaware significant impact trends of consumers life, তাহলে এখানে অ্যানসারটা হবে 3 নাম্বারটা। 4 নাম্বারটা ডি নাম্বার হবে অ্যানসার, 3 নাম্বারটা হবে না, কোনো মিস ইন্টারপ্রেট করে নাই, কারণ আমাদের কোশ্চেনের অ্যানসারটা বের করতে হবে ফার্স্ট প্যারাগ্রাফ থেকে, সেকেন্ড প্যারাগ্রাফে যাওয়া যাবে না, ফার্স্ট প্যারাগ্রাফ থেকে। তাহলে ফার্স্ট প্যারাগ্রাফে আমাদের যে বিষয়ে কথাগুলো বলছে সে তার মধ্যে হচ্ছে যে মেইন যে ইনফরমেশনটা ছিল সেখানে সেটা হচ্ছে যে বাটের পরে যেটা বলছে, বাট কোর্স অফ কন্ডাক্টিং রিসার্চ ইন এ নাম্বার অফ ইন্ডাস্ট্রিজ এন্ড ওয়ার্কিং ডাইরেক্টলি উইথ দ্য কোম্পানিজ we have discovered that managers often fail to recognize less obvious but profound ways these trends are, কি বলছে, these trends are influencing, আচ্ছা ইনফ্লুয়েন্স মানে কি, ইমপ্যাক্ট, ইনফ্লুয়েন্স করা মানে প্রভাবিত করা, তাহলে ইমপ্যাক্ট মানে কি প্রভাব, ইমপ্যাক্ট হচ্ছে নাউন ফর্মে দেওয়া ছিল, মেসেজের মধ্যে দেওয়া ইনফ্লুয়েন্স আর প্রশ্নের মধ্যে ছিল ইমপ্যাক্ট। কনজিউমার্স অ্যাসপাইরেশন, এই কনজিউমারদের অ্যাসপাইরেশন, অ্যাটিটিউড, বিহেভিয়ার এগুলোই হচ্ছে কনজিউমারদের লাইভস। তাহলে এই যে যে তিনটা শব্দ, এই তিনটা শব্দের প্রতি শব্দ হচ্ছে কনজিউমারস লাইভস, দ্যাটস ওয়াই অ্যানসারটা হবে এইটাই, ঠিক আছে? সো এরকম লাইভস নিয়ে কথা বলছে, সো অ্যানসার ইজ কনজিউমারস লাইভস, অ্যানসার ইজ ডি, অপশন ডি। এখন আপনারা একটু আমাকে বলেন যে কে কে বুঝেন না এটা, বা সবাই কি বুঝছেন কিনা? এটা যে এ নাম্বারটা হবে না, বি নাম্বারটা হবে না, সি নাম্বারটা হবে না, এটা তো বুঝতে পারছেন, আর ডি নাম্বারটা কেন হয়েছে সেটা তো বুঝতে পারছেন। হ্যাঁ বুঝতে পারছি। যেখানে ইমপ্যাক্ট ছিল আর আনঅ্যাওয়ার ছিল, হ্যাঁ এটা কথা সত্য, তারা আসলে আনঅ্যাওয়ার না, বাট লেস অবভিয়াস বিষয়গুলো তারা আনঅ্যাওয়ার ছিল কনজিউমারস লাইভস নিয়ে। লাইভস বলতে কনজিউমারস এর অ্যাটিটিউড, বিহেভিয়ার বিষয়। সো অ্যানসার ইজ ডি। তাহলে দেখেন 3 নাম্বার প্যাসেজ, 2 নাম্বারটা দেখেন, মানে 28 নাম্বার প্রশ্ন, অ্যাকর্ডিং টু দ্য থার্ড প্যারাগ্রাফ কোচ ওয়াজ অ্যাংশাস। তাহলে আমাদের বের করতে হবে কোচ কি বলছে, তাহলে কোচের লাইনটা খুঁজে বের করেন। কোচ থার্ড প্যারাগ্রাফ, তাই না? তাহলে আমাদের কিন্তু থার্ড প্যারাগ্রাফে যেতে হবে, কেউ যদি ভুলে সেকেন্ড প্যারাগ্রাফে থাকে তাহলে কিন্তু এটা ভুল ডিসিশন হবে, তাহলে কিন্তু টাইম নষ্ট হবে, সেকেন্ড প্যারাগ্রাফে যাওয়া যাবে না, ইউ হ্যাভ টু গো টু দ্য থার্ড প্যারাগ্রাফ। তাহলে থার্ড প্যারাগ্রাফে লেখা ওয়ান স্ট্র্যাটেজি নোন অ্যাজ ইনফিউজ এন্ড অগমেন্ট। কোচ ব্যান্ড কেন তারা অ্যাংশাস ছিল সেটা খুঁজে বের করতে হবে, মানে নেগেটিভ নিউজের গন্ধ পাবো কোন জায়গায় আমরা সেটা খুঁজে বের করবো। সো লেটস ফাইন্ড আউট। সো আমাদের কি পড়া যাবে না, পড়া যাবে না, কি করতে হবে, আর এইভাবে খুঁজতে হবে ইনফিউজ। দেখেন কোন জায়গায় অ্যাংশাস কথাটা লেখা আছে কিনা, মানে কোন জায়গায় কোন অরিড, ট্যাংশাস, স্ট্রেসড, হ্যাঁ দুশ্চিন্তাগ্রস্ত এরকম কোথাও লেখা আছে কিনা। Which coach cases ranked an economic downturn? কোচ ব্যান্ড had been a symbol of opulence and luxury. কোনো নেগেটিভ কোনো কিছু পাচ্ছি না এখনো পর্যন্ত। কনজিউমার রিসার্চ প্রোডাক্ট দেখেন যে would have risked, দেখছেন would have risked, দেখছেন রিস্ক মানে কি cheapening the brand image। আমি আপনাদেরকে বলি, এর আগেও কিন্তু বলছি, একটু আগেও বলছি, আমি কি বলছিলাম বাটের পরে হাওয়ার পরে অ্যানসার আসে বলছিলাম না, লিঙ্কারের পরে অ্যানসার আসে বলছিলাম। নেগেটিভ কথা অরিড, টেনশন এগুলা কি নেগেটিভ না? ধরেন আমি একটা উদাহরণ দিই তাহলে বুঝতে পারবেন। আমি বললাম যে মিস্টার ডেভিড ইজ আ ভেরি স্মার্ট পারসন। ডেভিড, আচ্ছা আমি একটা উদাহরণ দিই ভালোভাবে তাহলে ক্লিয়ারলি বুঝতে পারবেন। দেখেন আমি বোর্ড শেয়ার করলাম, বোর্ড শেয়ার করছি, এখন আমি এখানে যদি লিখি যে মিস্টার ডেভিড ইজ আ ভেরি ট্যালেন্টেড, ইজ এ ফর এক্সাম্পল talented person
and he is a businessman. However, he is an idle man. আইডল মানে অলস। তাহলে এখানে যখন আমি একটা নেগেটিভ কথা বলবো তখন আমরা however দেই অথবা বাট দেই, তাই না? তাহলে মনে করবেন প্রথম কথাটুকু ভালো খবর থাকে, পরের পার্টটা থাকে ড্রামার পার্ট। এটা হলো ড্রামার প্রথম দিক দিয়ে থাকে হাসি খুশি ঘটনা, লাস্টে দেখবেন একটা কান্নার ঘটনা ঘটায় দেয়। এটাই হলো নাটকের মতো। এই এই আপনার রিডিং প্যাসেজ হচ্ছে নাটকের মতো, বুঝছেন? খুঁজে বের করতে হবে কোথায় however আছে, কোথায় একটা নেভার দিলেস আছে, কোথায় বাট আছে, এগুলো খুঁজে বের করতে হবে। এগুলোর মধ্যেই অ্যান্সারগুলো থাকে। কারণ আমাদের বের করতে হবে কি, কোন ধরনের নিউজ বের করতে হবে, অরিড, টেনশাস, এগুলো বের করতে হবে। তাহলে আমাদের কাজ কি হবে, হাওয়ার খুঁজে বের করা। তাহলে দেখেন আমরা লেট মি ফাইন্ড দা হাওয়ার, মানে আমাদের মেইন বিষয়টা হলো কোচ ব্যান্ড কেন অ্যাংশাস ছিল সেটা খুঁজে বের করা। তাহলে আমাদের দেখেন প্রথমে আমরা এই যে পড়লাম, সব জায়গায় দেখেন ভালো কথা লেখা আছে। এই যে a case in point is that puppy range of handbags which firm created response in economic downturn. The coach band had been a symbol of opulence and luxury. মানে opulence মানে প্রাচুর্যের প্রতীক ছিল, লাক্সারি মানে অভিজাত্যের প্রতীক ছিল। এই কোচ ব্যান্ড খুব নাম করা ছিল, মানে অনেক পজিটিভ গুণগান গাইতেছিল এবং বলতেছে ফর নিয়ারলি 70 years, 70 বছর ধরে তাদের গুণগান গাইছে মানুষজন, এদের অনেক প্রশংসায় পঞ্চমুখ ছিল। বাট এই যে হাউএভার দিছে, দেখেন and the most obvious reaction to the downtown would have been the lower prices কথা বলছে, কিন্তু এখানে হাউএভার দিছে। দেখেন হাউএভার দিয়ে বলছে however that would have risked cheapening the brand's image. তাহলে ব্র্যান্ড ইমেজটা কমায়া দিতে পারে, এটা একটা দুশ্চিন্তার বিষয়, ঠিক কিনা? আপনারা বুঝতে পারছেন কিনা? আমাকে বলেন যে বুঝছেন কিনা। জি স্যার, বুঝছি। however that would have, এটা করতে পারতো, কি করতে পারতো, রিস্ক করতে পারতো, যে চিপেনিং দ্য ব্র্যান্ড ইমেজ। আচ্ছা, চিপেনিং ব্র্যান্ড ইমেজ মানে কি বুঝছেন? মানে ব্র্যান্ড ইমেজ, ওদের যে একটা ব্র্যান্ড ভ্যালু আছে। ফর এক্সাম্পল মনে করেন আমার কাছে যারা আইএলটিএস এর কোর্স করে, ঠিক আছে, আমি বাংলাদেশে এর আগে থেকে, অনেক আগে থেকে, আমি যখন 5 বছর আগে থেকে ক্লাস নেই, তো 3-4 বছর তো হবেই, মিনিমাম 4-5 বছর হয়ে যাবে ক্লাস নেই। আমার ক্লাস সব থেকে এক্সপেন্সিভ ক্লাস। আমি সাইফোর্স এর মানে কি বলে এটিএম, মানে কি বলে যে এটিএম সাইফোর্স এর যে সিইও ছিল এটিএম মাহমুদ স্যার, ওনার সাথে আমি দীর্ঘদিন কাজ করেছি এবং আমি কখনো টাকার জন্য কাজ করি নাই। আমি কাজ করেছি শুধু সম্মানের জন্য, স্টুডেন্টদের ভালোবাসার জন্য এবং কাজগুলো শেখার জন্য, এবং আইএলটিএস এর যে একটা মানে এটা একটা প্যাশন থেকে ক্লাস নিতাম এবং ক্লাস নিয়ে থাকি। আমি যেটা করতাম, তো আমার হচ্ছে আমি কখনো চিপ রেটে ক্লাস নিতাম না, ঠিক আছে? আমার ক্লাস সবগুলো এক্সপেন্সিভ ক্লাস, আমি ক্লাস কম নিতাম কিন্তু কোয়ালিটি ক্লাস নেই সবসময়, যেটা করতাম। এবং আমাকে খাতা দেখার জন্য, আইএলটিএস এর এসএ চেক করার জন্য আমাকে স্পেশালি আমাকে বেশি প্রায়োরিটি দেওয়া হতো এবং সবসময় আমি খাতা দেখতাম এবং খাতা দেখার জন্য আমাকে পেমেন্ট দেওয়া হতো আলাদাভাবে, যেটা অন্যদের দেওয়া হতো না তখন। এবং আমাকে দেওয়া হতো সব থেকে এক্সপেন্সিভ, এবং আমি আউটস্ট্যান্ডিং এ মানে আউট স্টেশনে ক্লাস নিতে যেতাম ভিআইপি খরচে, ঠিক আছে? তো এখন আমি যে কথাগুলো এই কারণে বললাম, এখন আমি যদি এক কোচিং ছেড়ে আরেক কোচিং এ যাই তাহলে আমারে মানুষজন ব্যবহার করতে শিখবে, বলবে যে আরে স্যার তো কিনতে পাওয়া যায়, স্যার অমুক জায়গায় নিয়ে যায়, তমুক জায়গায় নিয়ে যায়। কিন্তু আমি ছিলাম হচ্ছে যে একটা ব্যান্ডে আমি এক জায়গায় কাজ করতাম, কোনো জায়গায় আমার নিতে পারতো না কেউ, আমি যাইতাম না। আমি সহজ করে যেটা, আমি কেন যেতাম না, কারণ আমি মানে মাল্টিপ্লাগের মতো কাজ করতে পছন্দ করি না। আমার তো টাকার জন্য আমি কাজ করি নাই। আমাকে যে এমপ্লয়ার আমাকে খুশি করতে পারবে আমি সেই এমপ্লয়ারের কাছেই কাজ করবো, অন্য এমপ্লয়ারের কাছে আমি যাবো না। আমার যদি সমস্যা হয় আমি এমপ্লয়ারকে বলবো যে আমাকে বেতন বাড়ায় দাও, নাহলে আমি কাজ করতে পারবো না, নাহলে অন্য জায়গায় যেতে হবে। তখন এমপ্লয়ার আমাকে কি করবে, খুশি রাখবে। আই এম প্রাউড, লাইক এটিএম স্যার আমার সাথে দীর্ঘদিন এটিএম স্যারের সাথে আমি কাজ করছি। তো স্যারের সাথে আমি কাজ করছি, আমার কোনোদিন কোনো ধরনের বেতন নিয়ে, কোনো ধরনের কোনো বিষয় নিয়ে কোনো ঝামেলা হয় না। ইভেন আমি যেটা করতাম, অনেস্টলি স্পিকিং, আমি সবসময় বেতনটা শেষে নিতাম। দেওয়া হোক, অন্য কর্মকর্তাদেরকে দেওয়া হোক, কর্মচারী যারা আছে সবাইকে দেওয়া হোক, আমি শেষে নিতাম বেতন, কারণ আমার টাকার দরকার ছিল না, কখনোই না। আমার বাসা ভাড়া দিতাম আগে থেকে, আমার সবসময় আগে থেকে টাকা থাকতো। যেটা হয়তো, তো ব্র্যান্ড ইমেজ, যখন আপনি যদি 500 টাকা করে একটা ক্লাস নেন ফর এক্সাম্পল, কিন্তু আপনি যদি হঠাৎ করে বলেন যে 300 টাকা ক্লাস নেন, তাহলে আপনার ব্র্যান্ড ইমেজ কমে যাবে। আপনি যদি একটা বাজারে একটা কম দামের জিনিস ছাড়েন, যেমন আইফোনের দাম যদি আপনি কমায় দেন 20,000 টাকা, তাহলে এই আইফোন মানুষ কিনবে না, বলবে যে এটা ব্র্যান্ড ইমেজ কমে গেছে। তো এই জন্য যেটা করতে হয় আমি আপনাকে বলি, যে অ্যাপেক্স
বা বিভিন্ন শোরুমে দেখবেন জুতা, ওরা হচ্ছে পুরাতন গুলো অনেক সময় বাজারে ছাইরা দেয়, আবার অনেক সময় কি করে জানেন, নতুন একটা জিনিস নামায়। নতুন জিনিস নামাইলে সবার মনোযোগ যায় কোন দিকে, নতুনটার দিকে, আর পুরাতন গুলো রাইখা দেয়। এরপরে দেখেন নতুন গুলো কেনার জন্য মানুষ কি করে, আবার দোকানে আসে। যখন নতুন গুলো কেনার জন্য দোকানে যখন একটা হিড়িক করে যায়, তখন আবার পুরাতন গুলো ছেড়ে দেয়। তখন মানুষজন কি করে, কাস্টমার যখন ভিড়ে, তখন কাস্টমার কি করে, যে নতুন গুলোর দাম বেশি, তখন আবার পুরাতনটা কিনে। এভাবে ওরা কি, ওরা হলো কাস্টমারদের, ওরা ব্র্যান্ড ইমেজ কমায় না, ওরা দাম কমায় না, হয়তো বা কোনো একটা জিনিস ওরা স্টপ করে রাখে, অন্য একটা উইং বাড়ায়, বিজনেসের একটা কি করে, শাখা প্রশাখা বৃদ্ধি করে। বুঝছেন? আপনারা দেখবেন এই যে ওষুধ কোম্পানি আছে না, নাভানা ফার্মাসিউটিক্যালস, ওদের অনেক কোম্পানি আছে, ওদের অনেক ওরিয়ন গ্রুপ, অনেক কিছু ওদের আছে কিন্তু, ঠিক আছে? ফার্মাসি একটা নাম করে না দিয়ে রাখছে আর কি। এটা এই বিজনেস থেকে যদি লাভ নাও আসে, অন্য জায়গা থেকে ঠিকই লাভ আসে। যদি একটা সাইড ওরা অফ করে রাখে, কোনো সমস্যা নাই, কিন্তু দাম কমাবে না। তো প্রোডাক্টের দাম তারা কমায় না, যে কোনো ভালো প্রোডাক্টের দাম কখনো তারা কমায় না, ব্র্যান্ডের ইমেজ নষ্ট করে না। তো যাই হোক, মেইনলি বিষয়টা যেটা আমরা পাইলাম, যে ব্র্যান্ডের ইমেজ নেই, তারা খুবই চিন্তিত, দাম কমাই দিলে ইমেজটা কমে যেতে পারে। তো এবার দেখেন তো প্যাসেজের মধ্যে কোথায় কি লেখা আছে। 28 নাম্বার, ইন দ্য থার্ড প্যারাগ্রাফ কোচ ওয়াজ অ্যাংশাস। তাহলে আমরা হাওয়াবারের পরে যে অংশটুকু পাইছিলাম, সেই অংশটার সারমর্ম আমরা খুঁজে বের করবো এখানে। সো লেটস সি হাউ উই ক্যান গেট দ্য অ্যান্সার্স। দেখেন, অ্যাকর্ডিং টু দ্য থার্ড প্যারাগ্রাফ কোচ ওয়াজ অ্যাংশাস টু ফলো দ্যাট দ্য কম্পিটিটরস আর ডুইং। আচ্ছা, ওখানে কি কম্পিটিটররা কি করতেছিল সেটা নিয়ে কোনো কথা বলা ছিল ওই লাইনটার মধ্যে, বা যতটুকু আমরা পড়ছিলাম? ছিল না। মেইনটেইন ইটস প্রাইস থ্রু আউট ইটস রেঞ্জ, অর্থাৎ এটা রেঞ্জের মধ্যে প্রাইসটাকে রাখা, তারা খুব মানে চিন্তার মধ্যে পড়ে গেছিল। আচ্ছা, এবার দেখেন 3 নাম্বার, সি নাম্বারটা দেখেন। এটা হবে না, এটাও হবে না। সেফগার্ড, সেফগার্ড মানে হলো প্রোটেক্ট, প্রোটেক্ট করা ইটস রেপুটেশন অ্যাজ এ ম্যানুফ্যাকচারার অফ লাক্সারি গুডস। মানে তারা সেফগার্ড মানে প্রোটেক্ট করা, নামে ধরে রাখা, মানে কন্টেইন করা, সাস্টেইন করা ইটস রেপুটেশন, এটা রেপুটেশন, রেপুটেশন মানে হচ্ছে ইমেজ, মানে ব্র্যান্ড ইমেজ, অ্যাজ এ ম্যানুফ্যাকচারার অফ লাক্সারি গুডস। তার মানে এই যে লাক্সারি গুডস হিসাবে যেটা 70 বছর ধরে যেটা সার্ভিস দিয়ে যাচ্ছে লাক্সারি গুডস, হাওয়েভার দেয়া সেটারে কি করে দিছিল, উল্টায় দিয়ে বলতেছিল কিন্তু এটার ব্র্যান্ড ইমেজ নষ্ট হয়ে যেতে পারে দাম কমায় দিলে। তাহলে সি নাম্বারটা মনে হচ্ছে আপাতত অ্যান্সার। আর 3 নাম্বার বলছে মডিফাই দ্য এন্টায়ার লুক অফ ইটস ব্র্যান্ড টু সুট দ্য ইকোনমিক ক্লাইমেট। দেয়ার ইজ নাথিং মেনশনড অ্যাবাউট ইকোনমিক ক্লাইমেট, দেয়ার ইজ নাথিং মেনশন অ্যাবাউট দ্য মডিফাইং দ্য এন্টায়ার লুক। ওরা বলতেছে প্রোডাক্টের আকার আকৃতি পরিবর্তন করা নিয়ে বলতেছে, এটা নিয়ে তারা খুব চিন্তিত। কিন্তু আকার আকৃতি পরিবর্তন নিয়ে কি তারা চিন্তিত ছিল? তারা চিন্তিত ছিল ব্র্যান্ড ইমেজ নিয়ে, সেটাই তো বলা ছিল প্যাসেজের মধ্যে। লেটস গো, এখন আমরা ম্যাচিং করব। এটাকে বলা হয় ম্যাচিং, ম্যাচিং দা অ্যান্সার। দেখেন তো আরেকটু ম্যাচিং করি। 3 নাম্বার প্যাসেজ থেকে তো অ্যান্সারটা আসছিল। দেখেন, প্রথমে যে গুণগান গাইছে লাক্সারি প্রোডাক্টের জন্য, এটা নাম করছে 70 বছর এটা নিয়ে বিভিন্ন ধরনের সার্ভিস দিছে। এটা একটা অপুলেন্স অফ লাক্সারি, বলছে কি যে সিম্বল অফ অপুলেন্স এন্ড লাক্সারি, মানে হচ্ছে অপুলেন্স মানে হচ্ছে প্রাচুর্যতার প্রতীক, লাক্সারি মানে হচ্ছে অভিজাত্যের প্রতীক। এত কিছু বলার পরে লাস্টে হাওয়াবার দিয়ে কথাটা ঘুরাই দিছে। আপনারা তো সবাই জানেন যে হাওয়াবার কখন ইউজ করতে হয়। যারা যারা লিঙ্কারের ক্লাস করছেন, আমার লিঙ্কিং ওয়ার্ডস, তাদের তো এটা জানার কথা, করছেন তো ক্লাসটা নাকি? বুঝতেছেন তো হাওয়াবারটা কখন আসে? হাওয়াবার হাউএভার মানে বাট বোঝায় কিন্তু। ট্রানজিশন ওয়ার্ড গুলা কি মানে সবসময় এগুলোর পরে উত্তর থাকবে? ম্যাক্সিমাম সময়, সব সময় থাকে। আমি আবারও বলতেছি, হাওয়াবার মানে বাট বোঝায়, আমি হেরা বলি নাই। আমি বলছি হাওয়াবার দিয়ে গণনাটা যে উল্টায় দেয়, এটা তো বুঝছেন। হ্যাঁ, এটা তো জানি যে ট্রানজিশন আগে আইএলটিএস এ নিছিলাম না, যে আইএলটিএস এর মধ্যে আর্গুমেন্টেটিভ এর মধ্যে আমরা বলছিলাম না যে আমরা কি করব, আমরা বলবো শপিং নেগেটিভ, এই সেই কথা বলবো, বলার পরে লাস্টে বলবো কি যে না, আজকালকার গার্জিয়ানরা অনেক বেশি সচেতন, তাই এটা ঘটে না, অল্প কিছু পরিবারে ঘটে। তার মানে কি হাওয়াবার দিয়ে ঘটনা উল্টে দিয়েছিলাম না আমরা? মতামত স্যার মানে আমরা মতামত দিলে আমরা বলি না সময় যে নেগেটিভ কথাও বলবো, দুই সাইডে আমরা আলোচনা করব, করার পরে আমরা লাস্টে আমরা মতামত দিয়ে আমার মতটাকে তো প্রকাশ করছিলাম, ওই যে নেগেটিভ ডেভেলপমেন্টের অ্যাসেটার মধ্যে। তারপরে হচ্ছে যে আপনার ওই যে ডিসকাস বোথ ভিউজ, অ্যাডভান্টেজ অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, আউটওয়ে আছে এর মধ্যে আমরা বলছিলাম। হাওয়াবার দিয়ে ঘটনাটা উল্টাই দিতে হয়। মানে আগে যা বলছিল 70 বছরের যে যা যা এই যে লাক্সারির প্রতীক, এগুলো সবই কি হয়ে যাবে, হাওয়াবার দিয়ে ঘুরে যাবে, যে রিস্ক
চিপেনিং দ্য ব্র্যান্ড ইমেজ। তাহলে ব্র্যান্ড ইমেজ মানে হচ্ছে কি রেপুটেশন, সেফগার্ড কে এই যে রিস্ক, চিপেনিং দ্য ব্র্যান্ড ইমেজ, এটাই বলছে এখানে যে ধরে রাখা, নিজের ব্র্যান্ডের ইমেজ ধরে রাখা। এরপরে দেখেন আরো অনেক কিছুই বলবে হয়তোবা। ইনস্টিড দে ইনিশিয়েটেড কনজিউমার রিসার্চ প্রজেক্ট হুইচ রিভিল দ্যাট consumers were eager to lift themselves country through their using this insight. Actually there is nothing about anxious or something like that. ওইটাই হচ্ছে মেইন বিষয়। তাহলে এটাই হচ্ছে অ্যানসার। হাওয়েভার এর পরে অ্যানসার আসে। আমি আবার বলি 100% ক্ষেত্রে হাওয়েভার এর পরে অ্যানসার আসে, হাওয়েভার বাট এগুলো পরে অ্যানসার আসে। তাহলে এটা হবে অ্যানসার, বাকিগুলো অ্যানসার হবে না। তাহলে বাকিগুলো আমরা বাদ দিলাম। বাকিগুলো হবে না কেন সেটাও তো আমরা বুঝতে পারলাম, এই যে মডিফাই করার কথা বলে নাই এগুলো আসলে অ্যাকচুয়ালি। তাহলে এখানে অ্যানসারটা কোনটা হবে? সি নাম্বার, হাওয়েভার এর পরে আসছে। হাওয়েভার পরে আসছে কি সি। বাকিগুলো অ্যানসার হবে না। যখন অ্যানসার যেগুলো হয় না, যদি উত্তর খুঁজে নাও পান, যেটা হবে না সেগুলো বাদ দিয়ে দিবেন, যেটা থাকবে বাকি সেটাই হবে অ্যানসার। এবার যাচ্ছি 29 নাম্বার কোশ্চেনের অ্যানসারে। বলছে হোয়াট পয়েন্টস ইজ মেড অ্যাবাউট টেসকোস গ্রিনার লাইভিং প্রোগ্রাম। লাইভ প্রোগ্রামের মধ্যে কি আছে? টেসকো গ্রিনার লাইভিং প্রোগ্রাম। হোয়াট ইজ দ্য পয়েন্ট? তাহলে লেটস গো টু দা টেসকো। টেসকো সম্পর্কে কোথায় আছে? তারপরের প্যারাগ্রাফে তো হওয়ার কথা। দেখেন তো তারপরের প্যারাগ্রাফে টেসকো নিয়ে বলছে না, এ ফার্দার এক্সাম্পল অফ স্ট্র্যাটেজি ওয়াজ সুপারমার্কেট টেসকোস রেসপন্স টু কনজিউমার্স গ্রোয়িং কনসার্নস অ্যাবাউট দ্য এনভায়রনমেন্ট। আছে না? এখান থেকে অ্যানসার খুঁজে বের করেন, মেইন পয়েন্টটা খুঁজে বের করতে হবে আমাদেরকে। তাহলে টেসকোস লাইভিং প্রোগ্রাম কোন জায়গায় আছে দেখেন। আচ্ছা, এখানে এনভায়রনমেন্ট নিয়ে কিন্তু কথা বলছে যে after a further example of strategy was supermarkets Tesco's response to consumers growing concerns about the environment. With that in mind, Tesco, one of the world's top 5 retailers, introduced its greener living programs. দেখেন এই যে আমি যে উচ্চারণ করে পড়লাম না, এটা পড়ার কোনো দরকার ছিল না কিন্তু আমার। আমি শুধু এইভাবে দাগ দিব আর এইভাবে দাগ দিব, দাগ দিয়ে গ্রিনার প্রোগ্রামটা বের করব, বের করে এখানে মার্ক করব। মার্ক করার পরে আমাদের কি কাজ হবে? স্ক্যানিং দ্য ইনফরমেশন। স্ক্যান করব। ওই যে আমরা বলছিলাম যে 5 স্টেপের মধ্যে একটা স্টেপ ছিল কি? স্ক্যানিং দ্য ইনফরমেশন। প্রথমে হচ্ছে লোকেটিং দ্য ইনফরমেশন, দেন স্ক্যানিং দ্য ইনফরমেশন, দেন ম্যাচিং দ্য ইনফরমেশন। অর্থাৎ টোটাল 5টা স্টেপ আছে। তাহলে এটা হলো 4 নাম্বার স্টেপ, স্ক্যানিং দ্য ইনফরমেশন। না আমাদের কি করতে হবে? গভীরভাবে আমাদের কি করতে হবে? পড়তে হবে। পরে আমাদের কি কিন্তু বাইর করতে হবে, স্ক্যান করতে হবে, মানে চোখের নিচ উপর নিচ করতে হবে। দেখেন আমি আপনাদের কিভাবে দেখাই যাচ্ছি। স্ক্যান করব আমরা। A further example concerns customer concerns এনভায়রনমেন্টের জন্য greener living program which demonstrates, আচ্ছা which demonstrates মানে তো which point out something এরকম, the company's commitment to protecting the environment by involving consumers in a ways that produce tangible results. The commitment, protecting, মনে রাখবেন অ্যানসার ম্যাক্সিমাম সময়ে প্রথম বাক্যে আসে অথবা দ্বিতীয় অথবা লাস্ট বাক্যে আসে। আমি আবার বলতেছি, প্রথম বাক্যে আসে অথবা লাস্ট বাক্যে আসে। মানে তারপর দেখেন লাইক, পরে দেখেন, আচ্ছা ধরলাম আপনি যদি বেশি মানে ফাস্ট রিডার হন, আপনি একটু পুরোটাই পড়ে ফেলবেন। এ দেখেন, Tesco customers can accumulate points for such activities as reusing bags, recycling cans and printer cartridges, and buying home insulation materials. মানে টেসকোর প্রোডাক্ট গুলো ছিল ব্যাগ ছিল, রিসাইক্লিং ক্যান, কার্ট্রিজ, এগুলো তারা বিক্রি করতো। তো এগুলো হচ্ছে তারা আবার ফেরত দিলে তারা পয়েন্ট পাইতো। Like points earned on regular purchase, these green points can be redeemed for cash. Tesco has not abandoned for its traditional. Tesco has not abandoned. আবার বলতেছি, Tesco has not abandoned its traditional retail offering, but খেয়াল করছেন কি আসছে এখানে? But augmented its business with these innovations, thereby infusing its value proposition with a greener stake. গ্রিনার স্টেকের সাথে কি করছে তারা? একটা ইনফিউজ করছে। ইনফিউজ মানে হচ্ছে দুইটা কোম্পানি মিলে একটা ইনফিউজ করা, এটাকে বলা হয়
সংমিশ্রণ করা মানে ওই যে জয়েন্ট ভেঞ্চার করা আর কি। আচ্ছা আমি আবার একটু বলে দিচ্ছি, তাহলে টেস্কো হ্যাজ নট অ্যাবান্ডনড ইটস ট্রেডিশনাল অফারিং, রিটেইল অফারিংস তারা কি করে নাই, বন্ধ করে নাই, বাট অগমেন্টেড ইটস বিজনেস উইথ দিস ইনোভেশন। আচ্ছা বাট পাইছেন কি একটা বাট? যখন বাট পাবেন তখন মাথায় রাখবেন এটার অ্যান্সারটা মনে হয় শেষের দিক থেকে নিবে হয়তোবা। আচ্ছা আমরা তো পুরোটাই পড়লাম। আচ্ছা এই যে পয়েন্টের কথা যে বলছে এই বিষয়টা আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করি। আসলে এটা পয়েন্টটা হচ্ছে এরকম, ফর এক্সাম্পল আমি আপনাদেরকে দেখাচ্ছি উদাহরণস্বরূপ TOW HIT এটা পয়েন্টস আচ্ছা দাঁড়ান, ডু ইউ সি পয়েন্টস ইন মাই ফোন? জি স্যার। এখানে দেখেন লেখা আছে রিডিমেবল $80 সামথিং, নিচে লেখা আছে রিডিমেবল। আমি আসলে ক্লিয়ারলি দেখাতে পারতেছি না কারণ আলোর বেশি কারণে। দেখতে পাচ্ছেন রিডিমেবল 80 লেখা এখানে। জি স্যার। তার মানে আমার একটা কার্ডে, মাস্টার কার্ডে, আমার মাস্টার কার্ডে 83,000 পয়েন্ট জমা হয়েছে। এর মানে হচ্ছে যে আমি যদি এখন মার্কেটে যাই যদি 83 টাকার বাজার করি আমার কাছে কোনো টাকা নেবে না, ক্যাশ করা যাবে। এটা অ্যাকচুয়ালি বাজার করতে গেলে ওই পয়েন্ট বিক্রি করতে পারবো, আমি পয়েন্ট আমি দিয়া বাজার করতে। অর্থাৎ আমি যদি রেগুলারলি যদি বাজার করি, কোনো কেনাকাটা করি, তাহলে ওই পয়েন্ট জমা হয়। 1000 টাকার বাজার করলে 100 পয়েন্ট জমা হবে আমার জন্য, মানে সরি 100 টাকা পাবো আমি, এরকম সিস্টেম আছে আর কি। ঠিক আছে, মাস্টার কার্ড এটা বিদেশে ওরা মানে কাস্টমারদেরকে উদ্বুদ্ধ করার জন্য এটা করে আর কি। ঠিক আছে, টেস্কো কোম্পানি এরকম করতো আর কি। তো আমার যেমন এটা হলো পিসি ফাইন্যান্সিয়াল কার্ড, মানে কানাডার একটা নাম, মানে বিশ্বের জন্য নাম করা, এটা হলো পিসি ফাইন্যান্সিয়াল কার্ড, মাস্টার কার্ড। মাস্টার কার্ড এটা দেয়। তাহলে এবার দেখি আমরা প্রশ্নের উত্তর বের করি, দেখি এবার আমরা বের করতে পারি কিনা। আপনারা কি বুঝছেন আমি যতটুকু বুঝাইছি এই পর্যন্ত? 29 নাম্বার, হ্যাঁ 29 নাম্বারটার প্রশ্নের উত্তরটা তো আমরা বের করতে চাচ্ছি। তাহলে দেখি একটু মিলাই দিতে পারি কিনা, আমরা অ্যানসারটা করতে পারি কিনা। লেটস ফাইন্ড আউট। আচ্ছা, what points about the Tesco's greener living program? বলছে it did not require Tesco to modify its core business activities. It did not require core business activities. এটা কিন্তু হতে পারে। কেন হতে পারে আমি একটু বলি আপনাদেরকে। টেস্কো কিন্তু তাদের বিজনেসের যে রিটেইল অফারিং সেটা কিন্তু তারা বন্ধ করে নাই, বাট তারা অগমেন্টেড করেছিল। তাদের বিজনেসটা কি করেছিল? অগমেন্ট মানে হচ্ছে সম্প্রসারিত করেছিল। ইট ডিড নট রিকোয়ার, এটার প্রয়োজন হয় নাই। কি প্রয়োজন হয় নাই? টু মডিফাই, মডিফাই করার প্রয়োজন হয় নাই ইটস কোর বিজনেস। এই 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 লাইনটা থেকে আপনারা কি করবেন? কিওয়ার্ড মানে কিওয়ার্ড বলতে যেটা বোঝায় হাইলাইট দ্য কিওয়ার্ডস। কিওয়ার্ডস গুলো দেখেন, ইট রিকোয়ার, মডিফাই, কোর মানে হচ্ছে মেইন, কোর মানে হচ্ছে কি মেইন মানে মেজর, আর বিজনেস অ্যাক্টিভিটিস এর কথা বলছে এখানে। আচ্ছা এরপরে বাকিগুলো পড়েন। ইট সাকসিডেড ইন অ্যাট্রাক্টিং আ মোর ইকো কনশাস ক্লায়েন্টেল, অর্থাৎ একটা মানে মানে বলতেছে যে পরিবেশ বিষয়ে সচেতন কাস্টমার, তারা কাস্টমারদেরকে তারা অ্যাট্রাক্ট করতে পেরেছিল। এখানে কি এরকম কোনো কিছু লেখা ছিল যে এই লাইভ প্রোগ্রামের মাধ্যমে কাস্টমারদেরকে অ্যাট্রাক্ট করছে, যারা অনেক বেশি পরিবেশ সচেতন কাস্টমার, খুব ভদ্র সচেতন কাস্টমারদেরকে অ্যাট্রাক্ট করেছিল, এরকম কোনো কথা লেখা আছে কিনা সেখানে? না, লেখা ছিল না। সো ইট সাকসিডেড বা ফেল এরকম কিছুই লেখা ছিল না, এটা হবে না অ্যান্সার। 3 নাম্বার, ইটস মেইন এইম ওয়াজ, যখন কোনো প্যাসেজের মধ্যে এরকম ইটস মেইন এইম কথাটা লেখা থাকবে তখন মনে রাখবেন যে এটা অ্যান্সারটা হবে না। যদি লেখা থাকে দ্য মোস্ট ইম্পর্টেন্ট, দ্য অনলি থিং, এরকম লেখা যদি থাকে তাহলে এটা অ্যান্সার হয় না। এটাকে বলা হয় এক্সট্রিম ওয়ার্ড। ম্যাক্সিমাম সময় এটা অ্যান্সারটা হয় না। দ্য মেইন এইম ওয়াজ টু রেজ কনজিউমার্স অ্যাওয়ারনেস অ্যাবাউট এনভায়রনমেন্টাল ইস্যুস। এনভায়রনমেন্টাল ইস্যুস এর সম্পর্কে মানুষকে অ্যাওয়ারনেস করার উদ্দেশ্যেই নাকি ওই টেস্কো লাইভিং প্রোগ্রাম করছিল। অ্যাকচুয়ালি বিষয়টা কিন্তু না, কারণ কোথাও এখানে লেখা ছিল না এরকম যে ইটস মেইন এইম ওয়াজ টু রেজ কনজিউমার্স অ্যাওয়ারনেস, কনজিউমার অ্যাওয়ারনেস তৈরি করতে হবে, এরকম কোথাও লেখা ছিল না। বরং এটা লেখা ছিল যে কাস্টমাররা অনেক কনসার্ন ছিল এনভায়রনমেন্ট নিয়ে টেস্কো সম্পর্কে, কিন্তু লাইভিং প্রোগ্রামের কি উদ্দেশ্য ছিল সেটা এখানে লেখা ছিল না। ইট ওয়াজ নট দ্য ফার্স্ট টাইম that Tesco had implemented such activity, such initiative.
ইট ওয়াজ নট দ্য ফার্স্ট টাইম। আচ্ছা আবার দেখেন, খেয়াল করে দেখেন, বলছে ইট ওয়াজ নট দ্য ফার্স্ট টাইম, তার মানে কি টেস্কো এরকম লাইভিং প্রোগ্রাম ফার্স্ট টাইম করে নাই, তার মানে আরো করছিল। আচ্ছা প্যাসেজের মধ্যে কি আমরা কোথাও এরকম পাইছি যে টেস্কো এটা প্রথমবারের মতো করছে না সেকেন্ড টাইমের মতো করছে, এরকম কি লেখা ছিল কোথাও? আচ্ছা এই যে আমি একটু আগেই বললাম আপনাদেরকে যে এক্সট্রিম ওয়ার্ড, আমি বলছিলাম একটু আগে যে এক্সট্রিম ওয়ার্ড গুলো অ্যান্সারে থাকলে হয় না, যেমন অনলি, মোস্ট, লার্জেস্ট, হাইয়েস্ট, টলেস্ট, ফার্স্ট, লাস্ট এরকম যদি থাকে তাহলে অ্যান্সার গুলো সাধারণত হয় না, সাধারণত এটা নট গিভেন হয়। প্যাসেজের মধ্যে যে ফার্স্ট টাইম লেখা ছিল না, এটা তো এক্সট্রিম। আচ্ছা মনে করেন এরকম যদি থাকতো, ধরেন ফার্স্ট কথা লেখা ছিল না, লেখা ছিল যে ইট হ্যাড ইমপ্লিমেন্টেড সাচ ইনিশিয়েটিভ, হয়তো বা এরকম ইনিশিয়েটিভ তারা নিয়েছিল, কিন্তু যখন ফার্স্ট টাইম লেখা থাকবে সেটা অ্যান্সার কোনো সময় হবে না। আচ্ছা এবার আমরা আরেকটু কষ্ট করে আমরা আরেকটু পরে দেখি যে মেইন এইমটা আসলে ছিল কি ওদের। যদি মেইন এইম বের করতে পারেন তাহলে তো হইলো, আর যদি না বের করতে পারেন তাহলে হবে না। আর আমরা এটুকু পাইছি যে ইট ডিড নট রিকোয়ার টেস্কো মডিফাই ইট কোর বিজনেস অ্যাক্টিভিটিস। প্রতিশব্দের খেলা, এই আইএলস এর রিডিং হলো প্রতিশব্দের খেলা, প্রতিশব্দ খুঁজে বের করবো আমরা এখন। লেটস ফাইন্ড আউট দ্য কি ওয়ার্ডস। এই দেখেন ফার্দার এক্সাম্পল, টেস্কো লাইভিং প্রোগ্রাম ডেমনস্ট্রেটস কোম্পানিজ কমিটমেন্ট ইন প্রোটেক্টিভ। দেখেন কোন জায়গায় কি এইম কথাটা লেখা আছে যে এটার মেইন উদ্দেশ্য? যদি এইম কথাটা লেখা থাকে তাহলে এখানে লেখা থাকতো মেইন পারপাস, মেইন অবজেক্টিভ অফ দিস লাইভিং প্রোগ্রাম ওয়াজ দ্যাট ইট ওয়াজ মেইনলি অর্গানাইজড ফর দ্যাট, এরকম লেখা থাকতো, কিন্তু এরকম কোথাও লেখা নাই। কেন উদ্দেশ্য, কোন উদ্দেশ্য, এরকম কিছু লেখা ছিল না। তাহলে দেখেন হুইচ ডেমনস্ট্রেটস কোম্পানিজ কমিটমেন্ট টু প্রোটেক্টিং এনভায়রনমেন্ট। হ্যাঁ এটা বলছে যে এই যে এরকম ধরনের প্রোগ্রাম কোম্পানির যে একটা সোশ্যাল রেসপন্সিবিলিটি আছে সেটা প্রকাশ করে, কিন্তু মেইন উদ্দেশ্য কি সেটা এখানে লেখা নাই। তাহলে দেখেন ফর এক্সাম্পল টেস্কোস কনজিউমার্স ক্যান অ্যাকুমুলেট পয়েন্টস ফর সাচ অ্যাক্টিভিটিস সাচ এস রিইউজিং ব্যাগ, রিসাইক্লিং ক্যানস এন্ড প্রিন্টার কার্ট্রেজ। মানে কোম্পানি রিসাইকেল করবে, যেহেতু পরিবেশ সম্পর্কে বলছে এখানে, কোম্পানি হয়তোবা পরিবেশ ভালো থাকে সেইটার একটা গুরুত্ব কোম্পানি দিছে, সেই জন্য বলছে যে তোমরা প্লাস্টিক ব্যাগগুলো ফেলবা না, এগুলো আমাদেরকে ফেরত দিয়ে দিবা, তাহলে আমরা কি করব, এগুলোর জন্য তোমাদেরকে পয়েন্ট দিব। রিসাইকেল ক্যানস, প্রিন্টার কার্টিস ফালাবা না রাস্তাঘাটে, এগুলো আমাদের কাছে নিয়ে আসবা, তাহলে আমরা কি করব, তোমাদেরকে পয়েন্ট দিব। আর যদি পয়েন্ট দেই তাহলে সেটা তোমরা ক্যাশ করতে পারবা। এটা একটা ইনসেনটিভ দিছে। কিন্তু টেস্কো লাইভিং প্রোগ্রামের উদ্দেশ্য কি এনভায়রনমেন্ট প্রোটেক্ট করে, এরকম উদ্দেশ্য যে এটা এটা কি লেখা আছে কোথাও? কোথাও লেখা নাই। মেইন উদ্দেশ্য যে এটা সেটা লেখা নাই। মনে রাখবেন লেখা না থাকলে সেটা অ্যান্সার হবে না। আপনার মনে হইতে পারে যে এই প্যাসেজের মূল বক্তব্য তো এনভায়রনমেন্টই, কিন্তু আপনার মনে হইলো এটা কি মেইন উদ্দেশ্য ছিল? ওয়াজ ইট এ মেইন অবজেক্টিভ? নো, দেয়ার ইজ নাথিং মেনশন দ্যাট ইট ইজ এ মেইন অবজেক্টিভ। যদি লেখা না থাকে মেইন অবজেক্টিভ তাহলে সেটা অ্যান্সার হবে না। কিন্তু এরপরে দেখেন দিস গ্রিন পয়েন্টস ক্যান বি রিডিম ফর ক্যাশ, যেটা আমি আপনাদেরকে একটু আগে মোবাইলে দেখাইলাম যে আমার মাস্টার কার্ডে পয়েন্টস আছে, সেটা রিডিম করা যায়। কিন্তু দেখেন লাস্টে কি লেখা, টেস্কো হ্যাড নট অ্যাবান্ডনড ইটস ট্রেডিশনাল রিটেইল অফারিং। টেস্কো হ্যাজ নট অ্যাবান্ডন, এটা বন্ধ করে নাই। অ্যাবান্ডন মানে হচ্ছে বন্ধ করা, বাতিল করা, মানে হচ্ছে ত্যাগ করা। তাহলে টেস্কো ত্যাগ করে নাই ইটস ট্রেডিশনাল রিটেইল অফারিং। যাহা ট্রেডিশনাল তাহাই হচ্ছে মেইন কোর অ্যাক্টিভিটিস, বুঝতে পারছেন? সেটা তারা চেঞ্জ করে নাই, বাট অগমেন্টেড ইটস বিজনেস। তাদের বিজনেসটাকে কি করেছিল? অগমেন্ট করেছিল উইথ দিজ ইনোভেশনস, thereby infusing its value proposition with a green stick. দেখেন আমি আপনাদেরকে আবারও বলি বিষয়টা কি। দেখেন আমার একটা দোকান আছে, ফর এক্সাম্পল আমার দোকানে অনেক প্রোডাক্ট আমি রাখছি কিন্তু বিক্রি হচ্ছে না। এখন আমি যদি কোনো কারণে ধরেন কিছু কিছু প্রোডাক্ট আছে, ওদেরকে যদি বলি যে তোমরা যে প্রোডাক্টগুলো অলরেডি কিনছো সেই প্রোডাক্টগুলো তোমরা যদি খালি বোতল আমার কাছে নিয়ে আসো তাহলে তোমাদেরকে আমি বোনাস দিব, তখন কি করবে? মানুষগুলো খালি বোতল নিয়ে চলে আসবে দোকানে। যখন স্টোরে আসবে তখন খালি বোতল দিতে এসে যখন টাকাটা পাবে তখন টাকাটা তারা ফেরত নিয়ে যাবে না, তখন ওই টাকা দিয়ে আবার আরেকটা জিনিস কিনে যাবে। এটাই হলো চালাকি বিজনেসের। দেখেন আমি বলি আরো উদাহরণ দিই। কানাডাতে আমাদের এখানে বিজনেস আছে কানাডাতে, হ্যাঁ মানে বড় ভাইদের বিজনেস আছে কানাডাতে, যারা জাহাঙ্গীর বাংলাদেশ থেকে যারা আসছে তাদের অনেকেই ভাই ব্রাদার আছে যারা বিজনেস করে। তো এরা কি করে, তাদের বিজনেসে 300 প্রকারের আইটেমস আছে। দেখা গেছে আমের দাম কমাই দিছে,
বলছে ফ্রি আম দেওয়া হচ্ছে, সবাই কি করতেছে, ফ্রি আম নিতে আসতেছে, কিন্তু সবাই কি সুন্দর করে ফ্রি আম নিতে আসা, জামও নিচ্ছে, কাঁঠালও নিচ্ছে, সবাই নিয়ে যাচ্ছে। দ্যাট ইজ কল্ড বিজনেস। অন্য প্রোডাক্টটা ঠিকই লাভ নিচ্ছে, কিন্তু একটা ফ্রি দিয়ে দিচ্ছে। এখানে যে রিটেল অফারিং করে পরিবেশের জন্য মানুষকে বলতেছে যে তোমরা আসলে তোমাদেরকে পয়েন্ট দেওয়া হবে, ওরা পয়েন্টও দিচ্ছে, পরিবেশের জন্য অবদানও রাখতেছে, কিন্তু মেইন এম কি এটা না। ওদের কি এই জন্য কি ওদের কি বিজনেসের মূল মন্ত্র কি ওদেরকে চেঞ্জ করতে হয়েছে? ইট ডিড নট রিকোয়ার, মানে ইট ডিড নট অ্যাবান্ডন, মানে পরিত্যাগ করে নাই। ইট ডিড নট অ্যাবান্ডন ইটস কোর অ্যাক্টিভিটিস। ওখানে লেখা ছিল ইট ট্রেডিশনাল অফারিং। ট্রেডিশনাল অফারিং মানে হচ্ছে যে, যেমন আমাদের ট্রেডিশন কি, ঐতিহ্য কি আমাদের, এই যে ভাষা, খাদ্য, ল্যাঙ্গুয়েজ, এগুলোই তো আমাদের ট্রেডিশন। ঠিক বিজনেসের কোর অ্যাক্টিভিটিস কেই বলা হয় ট্রেডিশনাল অফারিং। এবার আমরা দেখি, মিলাই দেখেন অ্যানসারটা কিভাবে হয়। দেখেন, কঠিন তো, নিশ্চয়ই কঠিন, এটা প্যাসেজ এত সহজ না। আমি যতটুকু পড়া বলে দিচ্ছি আপনাদেরকে, যত সহজ মনে হইতে পারে আপনার কাছে, আসলে সহজ না। বাট ইউ হ্যাভ টু প্র্যাকটিস লাইক দ্য ওয়ে আই টিচ ইউ। দেখেন, হোয়াট পয়েন্টস টেস্কো গ্রিনাল লাইভিং প্রোগ্রাম, ইট ডিড নট রিকোয়ার টু মডিফাই ইটস। মডিফাই মানে অ্যাবান্ডন, অ্যাবান্ডন মানে বাদ দেওয়া, চেঞ্জ করা। ইট ডিড নট রিকোয়ার, আচ্ছা ইট ডিড নট রিকোয়ার মানে কি জানেন, এটার প্রয়োজন হয় নাই, তার মানে বাদ দেয় নাই, মানে একটু ঘুরায় ফিরে বলতেছে আর কি, বুঝছেন? যে এটার কোর বিজনেস অ্যাক্টিভিটিস, যাহা কোর অ্যাক্টিভিটিস তাহাই ট্রেডিশনাল অফারিং। আর বাকিগুলো কেন হবে না সেটা তো বুঝতেই পারতেছেন। এই যে ইট সাকসিডেড ইন অ্যাট্রাক্টিং মোর ইকোনো কনসাস কাউন্টেল। আচ্ছা, কোথাও কি লেখা ছিল যে এই লাইভিং প্রোগ্রামের পরে অনেক কাস্টমারের ঢল নেমেছিল, অনেক কোর মানে টেস্কো অনেক কাস্টমার পাইছিল, এরকম কি লেখা আছে কোথাও? যে পয়েন্ট ক্যাশ করতে আসতো অনেক মানুষ, হাজার হাজার লাখ লাখ পয়েন্ট সেল হয়েছে, এরকম কোনো ঘটনা কি লেখা ছিল? ছিল না। এটা যে সাকসেস করেছিল এরকম কোনো ইনফরমেশন কিন্তু প্যাসেজের মধ্যে দেয়া নাই। So this is not the option. This is not the correct option. C number, its main aim was to raise consumers' awareness of environmental issue. যদি এরকম থাকতো যে it increased the awareness about environment, তাহলে উত্তরটা কিন্তু হইতো। যদি বলতাম যে it increased the awareness program, তাহলে উত্তরটা হইতো যে হ্যাঁ এটা প্রোগ্রাম ইনক্রিজ করছিল বা এনভায়রনমেন্টাল ইস্যু সম্পর্কে এটা কাজ করতো। কিন্তু যখন এখানে ফার্স্ট কথাটা যখন বলছে, মেইন এইমটা যখন বলছে, তখন এটার অ্যানসারটা হবে নো, কারণ মেইন আছে, মোস্ট থাকলে হয় না। ইট ওয়াজ নট দ্য ফার্স্ট টাইম দ্যাট টেস্কো হ্যাড ইমপ্লিমেন্টেড সাচ অ্যান ইনিশিয়েটিভ। দেখেন তো, ইট ওয়াজ নট দ্য ফার্স্ট টাইম, তার মানে সেকেন্ড টাইম হইতে পারে, এটা বলছে যে এর আগে হয়েছিল, কিন্তু এর আগে কি কোনো টেস্কো কোনো ইনিশিয়েটিভ নিছিল কিনা এরকম এনভায়রনমেন্ট নিয়ে? দেখেন তো মেসেজের মধ্যে এরকম কোনো ল্যাঙ্গুয়েজ আছে কিনা। থার্ড অ্যাপ্রোচ দেখেন, ফার্দার এক্সাম্পলের মধ্যে লেখা আছে মার্কেট টেস্কো গ্রোয়িং কনসার্ন উইথ দ্যাট ইন মাইন্ড টেস্কো ওয়ান অফ দ্য ফার্স্ট introduced a greener program. ইন্ট্রোডিউস মানে কি? ইন্ট্রোডিউসড মানে হচ্ছে কি যে কোনো একটা কিছু উদ্বোধন করা। আচ্ছা, যখন উদ্বোধন করে তার মানে কি এটাকে আগে হয়েছিল? দেখি সবাই ধরতে পারেন কিনা। ইন্ট্রোডিউস করছিল তার মানে কি ফার্স্ট টাইম ইন্ট্রোডিউস করছিল। ইন্ট্রোডিউস মানে কখন করে? যখন আগে ছিল না, তার তো রিইন্ট্রোডিউস বলতো, রাইট? জি স্যার। তাহলে অ্যানসারটা কি এটা হবে? এটা কি আগে এর আগে কোনো কিছু ইন্ট্রোডিউস করছিল? এর আগে এনভায়রনমেন্ট নিয়ে কোনো কিছুই করে না, এইজন্য এটা ইন্ট্রোডিউস লেখা। আর যদি না করতো এটা, তাহলে বলতো রিইন্ট্রোডিউসড। বুঝতে পারছেন? তো এইজন্য এটা ইন্ট্রোডিউস করছে, এটা অ্যানসার হবে না। সো অ্যানসার ইজ কোর বিজনেস কি করে নাই? কোর বিজনেস চেঞ্জ করতে হয় নাই। অ্যানসার ইজ এ। অ্যানসার ইজ এ। 29 নাম্বার অ্যানসার কি হবে? এ নাম্বার। এটা হবে এ নাম্বার। এগুলো অ্যানসার হবে না। তাহলে এবার বাইর করেন হচ্ছে সিন 30 নাম্বারটা। এখন নাইকি স্ট্র্যাটেজি বের করব আমরা। নাইকি একটা কোম্পানি আছে না, আপনাদের দেখবেন যে গেঞ্জির মধ্যে লেখা থাকে নাইকি, নাম করা। নাইকি স্ট্র্যাটেজিটা বলছে এখানে হোয়াট ডাজ দ্য রাইটার সাজেস্ট। আবার বলতেছি ওয়ার্ডটা দেখেন, কি ওয়ার্ডটা এখানে? সাজেস্ট। সাজেস্টের আরেকটা প্রতিশব্দ বলেন রেকমেন্ড, আরেকটা প্রতিশব্দ কি? গিভ অ্যাডভাইস, আরেকটা কি? I think, I believe that, I should, I could, I must, এরকম ধরনের ল্যাঙ্গুয়েজ দিলেই সেটার সাজেশন বোঝায়। আমি যদি বলি যে I must go, you must go to market, you must go to market, তার মানে কি তোমার বাজারে যাওয়া উচিত, তার মানে এটাই আমার সাজেশন। আমি যদি বলি you should go to market, তার মানে ওই শুড ল্যাঙ্গুয়েজটা কি বোঝাচ্ছে? অ্যাডভাইস বোঝাচ্ছে, সাজেশন বোঝাচ্ছে।
আমি যদি বলি আই রেকমেন্ড ইউ টু স্টাডি 5 আওয়ার্স এ ডে, তার মানে আমি রেকমেন্ড করি আপনাদের 5 ঘন্টা করে পড়া উচিত। বাট আমি যদি আপনাদেরকে বলি এক কথা বলে দেই ইউ শুড স্টাডি 5 আওয়ার্স, এটাও কিন্তু আমার রেকমেন্ডেশন বোঝাচ্ছে। আমি যদি বলি ইউ মাস্ট স্টাডি ফর 5 আওয়ার্স, সেটাও কিন্তু রেকমেন্ড বোঝাচ্ছে। আমি যদি বলি ইউ অট টু, অট ও ইউ জি এইচ টি, অট টু মানে হচ্ছে কি জানেন, সাজেশন দেওয়া, উচিত বোঝায়, এরকম বোঝায়। আবার আমি যদি বলি এরকম যে আই থিংক ইউ শুড স্টাডি সিরিয়াসলি, এটাও একটা সাজেশন হতে পারে। এখন আমরা পরে দেখবো যে কোথাও এরকম ধরনের ল্যাঙ্গুয়েজ আছে কিনা। মাথার মধ্যে শুধু সিনোনিম ঘুরতে হবে, আদারওয়াইজ রিডিং প্যাসেজ সলভ করতে পারবেন না। আপনি একটা না 10টা 20টা 100টা সলভ করতে হবে। আমি আপনাদেরকে বলি শুনেন, আমি একজন ড্রাইভার, আমি ড্রাইভ করি। আমি গত 6 মাসে কত হাজার কিলোমিটার ড্রাইভ করেছি জানেন? 10,000 কিলোমিটার। আপনারা শুনে হয়তো অবাক হইতে পারেন যে স্যার এত ড্রাইভ করছেন আপনি। আমি গত 6 মাসে 10,000 কিলোমিটার ড্রাইভ করছি কানাডাতে, কারণ আমি একজন ড্রাইভার, প্রফেশনাল ড্রাইভার। আমি প্রফেশনাল ড্রাইভার হিসেবে জব করি। আমার একটা পার্ট টাইম জব আছে, আমি ড্রাইভার। আপনাদেরকে মনে হয় বলছিলাম আমি শুক্র শনিবার ড্রাইভার হিসেবে জব করি। কেন জানেন? কারণ I care for my families and also for my খালাস family. Sometimes I also work for others family. এই জন্য কষ্ট করতে হয় কানাডা থাকলে, এবং আমার টিউশন ফি আছে, অনেক কিছু আছে। কানাডায় আসেন, দায়িত্ব দেওয়া শিখবেন, অনেক কিছু বুঝবেন। লাইফে অনেক কিছুই আগে জানতাম না, এখন অনেক কিছু জানি, অনেক কিছু চিন্তা করতে হয় আমাদেরকে। এক বন্ধুর মা মারা গেছে, কত দুঃখের কষ্টের মধ্যে আছে, কত সমস্যার মধ্যে আছে। এরকম অনেক মানুষের অনেক বিপদ আপদ হয় অনেক সময়। ঠিক আছে, আমাদের খুব কাছের মানুষজন অনেক সময় আমাদেরকে ছেড়ে চলে যায়, তাদের জন্য। এটা ছাড়াও এমনিও কোভিড-19 এ এফেক্টেড আমাদের বাংলাদেশে অনেক মানুষের সমস্যা আছে। অনেক ক্লাব আছে, অনেক ছোট ভাইরা অনেক সময় টাকা পয়সা চায়, না করা যায় না। আমরা তো ইউনিভার্সিটিতে পড়াশোনা করে আসছি, ক্লাব নিয়ে কাজ করছি, সামাজিক মানুষ আমরা। তো অনেক বিষয়গুলো আছে যেগুলো আমাদের চিন্তা করতে হয়। আপনারা যারা আমাকে আইএলটিএস এর জন্য টাকা দেন, ঠিক আছে, দেখা গেছে যে আপনারা হয়তো 10,000 টাকা দিয়েছেন, একজনে 20,000 টাকা দিয়েছেন। এই টাকাটা আমার সঙ্গে সঙ্গে খরচ হয়ে যায়। ঠিক আছে, আমি টাকাটা অনেক সময় দেখিও না, সত্যি কথা এটা। বাংলাদেশে হয়তোবা আমার আব্বা আম্মা বাজার করে ফেলছে, খরচ করে ফেলছে, কারণ আমি আমার আব্বা আম্মার জন্য কেয়ার করি। দেখা গেছে আমার একজন দুঃসম্পর্কের একজন আত্মীয় আছে, সেও খুব সমস্যার মধ্যে আছে, ফর এক্সাম্পল। দেখা গেছে যে দেখা গেছে আম্মা একটা শাড়ি কিনছে, আমার এক নানির জন্য শাড়ি কিনছে, ফর এক্সাম্পল। টাকা কি আর থাকে? আপনারা যখন টাকা দেন, টাকা কিন্তু থাকে না। আমাদের কানাডায় থাকি, অনেক ইনকাম করি, এর মানে কিন্তু এই না যে টাকা আমাদের ভুরি ভুরি থাকে। আমাদের টাকা পয়সার খরচের হিসাব আছে, জানেন। যারা যত বেশি টাকা ইনকাম করে, তাদের বাজেট অনেক বেশি, মানে কড়া বাজেট থাকে। ঠিক আছে, যদি কেউ টাকা চায় আমার কাছে যে আমার 5,000 টাকা দেন, তাহলে আমি বলি বাজেটে তুলতে হবে আগামী মাসে। আমার যদি কেউ টাকা চায় যে 10,000 টাকা দিতে হবে, তাহলে আমি বলি আমি এটা ইনক্লুড করলাম আগামী মাসে বাজেটে, আমি এটা ঢুকাবো। এটা বলতে হয় আমাকে। কারণ কি জানেন, ইনস্ট্যান্ট বললে আমার জন্য অনেক কিছু কঠিন হয়ে যায়, কারণ আমি এটা প্ল্যানের মধ্যে ছিল না, এটা আমি চিন্তাও করে নেই কখনো। আমি কখনো চিন্তাও করে নেই যে একজনকে টাকা দিতে হবে। তো এই জন্য আমার প্ল্যান করতে হয়। তো এই কথাগুলো আমি কেন বলতেছি জানি না, কেন বলতেছি দাঁড়ান, এটা আমার মনে হয় প্যাসেজ থেকে কোনো জায়গা থেকে ওই যে সাজেস্ট কথাটা বলতে গিয়ে, উদাহরণ দিতে গিয়ে কোথায় জানি কেমনে কেমনে চলে আসলো কথাটা। তো সাজেস্ট করলাম। তো দেখেন, তো what does writer suggest about Nike strategy? So let's go to the নাইকির পয়েন্টটা কোন জায়গায় আছে এটা খুঁজে বের করি। এই যে another example about the supermarket test, এটা তো আমরা পাইলামই, তারপরের প্যাসেজ থেকেই তো নাইকি পাবো আমরা স্বাভাবিকভাবে। দেখেন তো নাইকি পাইছেন কিনা অলরেডি। এই যে নাইকি পড়ার দরকার আছে, খালি খুঁজে বের করেন যে কোন জায়গায় কি আছে, খালি একটু মানে ওই যে তাক খুঁজে বের করতে হবে, কোথায় স্পাইস মার্কেট, কোথায় ভেজিটেবলস, কোথায় কি। রিডিং প্যাসেজ হচ্ছে সুপার মার্কেটে ঘোরার মতো। মনে করেন মার্কেটের ভিতরে সবই আছে, আপনার খুঁজে বের করতে হবে। প্যাসেজের মধ্যে সব দেওয়াই আছে, শুধু আপনার ওয়ার্ডটা পিক করতে হবে, পিক করে নিয়ে বসাইতে হবে। সো আমরা দেখেন উত্তরের লোকেশনটা খুঁজে বের করি। তাহলে দেখেন নাইকির কথা বলছে এখানে, a more radical strategy কি বলছে, is combine and transcend. This entails combining aspects of products existing value proposition with attributes addressing changes arising from the trend. পড়ার দরকার নাই, বোঝার দরকার নাই। Create an experience. দেখেন, at first glance, spending resources to incorporate elements seemingly irrelevant trend to incorporate core offering sounds like it's hardly meanwhile. আচ্ছা, মনে করেন বুঝি নাই, কিছুই বুঝি নাই, মাথার মধ্যে কিছুই ঢুকে নাই, টেনশন করবেন না।
বাট কনসিডার নাইকিস মুভ। নাইকিস মুভ মানে হচ্ছে কি নাইকির উত্থান। মুভ মানে কি নাইকিস মুভ টু ইন্টিগ্রেট দ্য ডিজিটাল রেভলিউশন। নাইকি নাকি ডিজিটাল রেভলিউশন তৈরি করেছিল ইনটু ইটস রেপুটেশন ফর হাই পারফরম্যান্স অ্যাথলেটিক ফুটওয়্যার। মানে যে ক্রীড়া যারা যারা খেলাধুলা করে তাদের জন্য ওই যে ফুটওয়্যার তৈরি করছিল, মানে জুতা কেটস তৈরি করছিল। নাইকির কেট বিখ্যাত, বুঝতে পারছেন এটা। বাট কনসিডার নাইকিস মুভ টু ইন্টিগ্রেট ডিজিটাল রেভলিউশন, এখানে বলতেছে in 2006 they teamed up with technology company Apple to launch Nike, a digital sports kit comprising a sensor that attracts the running shoe and wireless receivers that connects the user's iPod. By combining Nike's original value proposition for amateur athletes with one of the digital consumers, the Nike Sports Kit and web interface moved the company from a focus on athletic apparels to a new plane of engagement with its customer. আমি কিন্তু যা বোঝার বুঝে গেছি, আপনারা বুঝছেন কিনা জানি না, কিন্তু এটা বুঝতে গেলে এক লাইনে আমরা কি করব, ওই যে ওদের যে মানে মেইন কথাগুলো লেখা আছে সেখানে আপনার উত্তরে যাই 30 নম্বরে যাইয়া দেখি যে কোন কথার সাথে এই প্যাসেজের আমাদের কথাগুলো মিলছে। শুধু আমরা কিছু কিওয়ার্ড তো পড়তে পারছি অ্যাটলিস্ট, যে হাই পারফর্মিং হইছে, কিডস মানে স্পোর্টস এর ক্ষেত্রে নাম করছে, এবং জুতার মধ্যে একটা সেন্সর লাগাই দেওয়া হয়েছে, আইবোর্ডের সাথে কানেক্টর দেওয়া হয়েছে। আমি আবার আপনাদেরকে একটু বুঝাই বলি বোঝার জন্য। ফর এক্সাম্পল এই যে আমার আইফোনটা আছে, এই আইফোনের মধ্যে যদি কোনো কল আসে, এই কলগুলো এই ঘড়ির মধ্যে চলে যাবে, কারণ এই ঘড়ির সাথে এটার সাথে একটা আছে, অ্যাটাচমেন্ট আছে। কিন্তু এটা আসলে ঠিক না, এটা তো আর অ্যাপল ঘড়ি না, এটা আমার বাংলাদেশ থেকে আনা ঘড়ি, সো এটার মধ্যে নাই। সরি, আমি এটা মিথ্যা কথা বললাম এমনিতেই। উদাহরণ দিচ্ছি, ধরেন এই ঘড়ির মধ্যে একটা ব্লুটুথ সিস্টেম আছে, তাহলে কি হবে, এটা থেকে যদি কেউ কল দেয়, এটার মধ্যে কেউ কল দেয়, তাহলে এই ঘড়ির মধ্যে কল আসবে, আমি ঘড়ির ভিতরে দেখতে পারবো যে আমার কল আসছিল। যেমন আমি আপনাদেরকে উদাহরণ দিলে ক্লিয়ারলি বুঝতে পারবেন, যে এই যে অ্যাপল ওয়াচ আপনাদেরকে একটু দেখাচ্ছি জিনিসটা দেখানোর জন্য জাস্ট। এটা হচ্ছে ধরেন কানাডাতে আর কি এটা পাওয়া যায়। আমরা যেমন আমার হচ্ছে নেক্সট একটা ইচ্ছা আছে যে একটা অ্যাপল ওয়াচ কিনবো, কিন্তু জানেন আমার স্বপ্নগুলো অনেক সময় পূরণ হতে দেরি হয়। আমি একটা ঘড়ি কিনবো চিন্তা করছি, এখনো কিনতেই পারিনি। ঠিক আছে, চিন্তা করছিলাম যে একটা ঘড়ি কিনবো, এখনো কিনতেই পারি নাই। একটা ঘড়ি কিনতে কিন্তু বেশি টাকা লাগে না, হয়তো 30-40 হাজার টাকা লাগবে বাংলাদেশের টাকায়। এটা হচ্ছে ঘড়ি, এটা হচ্ছে অ্যাপল ওয়াচ। আপনারা দেখতে পাচ্ছেন এখানে, ধরেন এই যে অ্যাপল ওয়াচ সিরিজ 6, যদি আমি এটা ক্লিক করি, দেখেন এই ঘড়ির ফিচার গুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আচ্ছা, এখানে ফিচার লেখা আছে, the feature of health is the unreached, your future of health, হেলথের অবস্থা জানাবে। এখানে আপনার ওই যে হার্টবিট কত, কি সমাচার, আপনার ক্যালোরি কতটুকু বার্ন করলো সেটা সম্পর্কে মোট কথা হচ্ছে বিস্তারিত এখানে দেওয়া আছে। আমি আরেকটু বিস্তারিত যদি দেখতে যাই, এখানে দেখেন, এখানে ফিচার গুলো দেওয়া আছে। এখানে এই দেখেন, এখানে ব্লাড অক্সিজেন, measure your blood oxygen, ECG app, sleep app, meet your sleep goals, আর টাইম। আচ্ছা, আমি সবকিছুতে এখানে এই দেখেন, you're on to the go command center, এই দেখেন কল, get calls and text, listen to music। কোথায় মিউজিক শুনবেন? ঘড়ির মধ্যে। এটা হচ্ছে ঘড়ি, ঠিক আছে, আমি জাস্ট ঘড়িটা দেখাইলাম আপনাদেরকে। এখন এই ঘড়িটা ওই জুতার মধ্যে নিয়ে আসছিল, নাইকির জুতার মধ্যে। জুতার ভিতরে ছিল একটা সেন্সর লাগানো ছিল, সেই সেন্সরের মধ্যে দেখা গেছে অ্যাপল আইপডের সাথে রিলেটেড ছিল। তার মানে জুতার মধ্যে হয়তো গান বাজতো, হয়তোবা জুতার সাথে একটা কানেক্টর ছিল যেটা আইপডের মেসেঞ্জারের মেসেজ দেখতে পাইতেছিল। জুতার মধ্যে একটা হয়তোবা লাইট লাগানো ছিল। আমি আবারও দেখাচ্ছি আপনাদেরকে, পরে দেখবেন ক্লিয়ারলি যদি বুঝতে পারেন তাহলে অনেক এনজয় করতে পারবেন। এই দেখেন টেসকো কথা হয়তো বলছিলেন, না? এই যে টেসকো, এ মোর রেডিক্যাল স্ট্র্যাটেজি। রেডিক্যাল মানে কি? যুগান্তকারী, মানে কথাবার্তা বলতেছে। দেখেন যুগান্তকারী পদক্ষেপের কথা বলছে না, তাহলে দেখেন ইংরেজি কম্বাইন এন্ড ট্রান্সেন্ড, কার অডিও অন করা এবং শব্দ হচ্ছে।
এই যে অ্যাট্রিবিউট অ্যাড্রেসিং চেঞ্জ অ্যারাইজিং ফ্রম এ ট্রেন্ড, ক্রিয়েট নোবেল এক্সপেরিয়েন্স, দারুণ একটা এক্সপেরিয়েন্স তৈরি করছে তারা, ট্রান্সেন্ড করছে, কম্বাইন এন্ড ট্রান্সেন্ড, বলছে ওয়ান দ্যাট মেল ল্যান্ড দ্য কোম্পানি ইন এন্টায়ারলি নিউ মার্কেট স্পেস, কোন একটা কোম্পানিকে নিউ মার্কেট প্লেসে জায়গা করে দিচ্ছে। At first glance, spending resources to incorporate elements of seemingly irrelevant trends into. আচ্ছা এত কিছু পড়ার দরকার নাই তো, খালি বাট পড়েন না। But consider Nike's move to integrate the digital revolution into its reputation for high performance athletic footwear. In 2006, they teamed up with the technology company Apple Band. আপনারা তো সবাই জানেন Apple company. To launch Nike's digital sport kits comprising a sensor that attaches to the running shoe, অর্থাৎ রানিং শু, যে দৌড়ানোর যে শুটা, এই শুয়ের সাথে অ্যাটাচ করছিল এই অ্যাপল কিটস। হ্যাঁ, এটাতে কি করতো, ওয়্যারলেস রিসিভার দ্যাট কানেক্টস টু দ্য ইউজার্স আইপড, ইউজার্স এর আইপডের সাথে যদি কানেক্ট থাকে তার মানে তো গান শুনতে পারতো। By combining Nike's original value proposition for amateur athletes with one of the digital consumers, Nike Sports Kit and web interface moved the কোম্পানিকে মুভড করেছিল, মানে উন্নতির স্বর্ণ শিখায় আরোহণ করেছিল, মানে অবহরণ বা কি বলে যে উন্নত, মানে বাংলাদেশের অর্থনীতির কথা মনে হলো, একটা কথা বলতে চাই একটা ওয়ার্ড উচ্চারণ করতে গিয়া আর উচ্চারণ করতেই পারে না, কি জানে বলতেছিল, আপনাদের মনে আছে একটা ওয়ার্ড বলতে গিয়া মানে 10 বার করে বলতেছিল, পার্সোনাল পিএসএ বলে দিচ্ছিল যে একটা ওয়ার্ড কি জানি একটা ওয়ার্ড বলছিল, হাস্যকর একটা ছিল, ফানি ভিডিও বেরিয়েছিল, আমার মনে থাকে না, আমি কিছু দেখি। তাহলে দেখেন এখানে আমরা যা পাইলাম সেটার মিনিংটা আমরা কি করব, খুঁজে বের করব। কোথায় খুঁজে বের করব, প্যাসেজের মধ্যে 30 নম্বরে দেখেন, ইট ওয়াজ অ্যান এক্সট্রিমলি রিস্কি স্ট্র্যাটেজি এট দ্য টাইম। আচ্ছা এখানে কি এরকম কোনো নেগেটিভ ইনফরমেশন কি পাইছিলেন কিনা, যেটা রিস্কি স্ট্র্যাটেজি ছিল, এটা খুব কঠিন ছিল, এরকম কি পাইছেন কোথাও? Was there any negative word like risky, worried or something like that at that time in 2016? এটা কি কোনো কঠিন কোনো মোকাবেলা করেছিল, কোনো প্রবলেম ফেস করছিল, এরকম কোনো কিছু লেখা ছিল? না স্যার, Respond, at least one person can respond. So এটা না স্যার, it was not extremely risky. তাও আবার বলছে extremely risky, there was nothing like that. It was a strategy that only a major company could afford to follow. আচ্ছা এরকম কোনো কথা কি লেখা ছিল? হ্যাঁ দেখেন তো, it was the type of strategy that only a major company could afford to follow. এটা কিন্তু হইতেও পারে, কিন্তু সাজেস্ট কিন্তু বলছে এখানে, সাজেস্ট, তাই না? ওকে, what does writer suggest about Nike strategy? নাইকি স্ট্র্যাটেজি সম্পর্কে কি রাইটার কি সাজেস্ট করছে, রাইটারের কথা বলছে কিন্তু এখানে, প্যাচ লাগাই দিয়েছে কিন্তু। তারপর it was the type of strategy that would not have been possible in the past, যেটা নাকি অতীতকালে নাকি এটা সম্ভব হইতো না, অতীতকালে এটা সম্ভব হইতো না। It was the type of strategy that would not have been possible in the past, এটা অতীতকালে সম্ভব হইতো না, এই কথাও কিন্তু প্যাসেজের মধ্যে রাইটার বলে নাই। আচ্ছা এটা তো সাজেশন হয় না। It was the kind of strategy which might appear to have few obvious benefits, এটা হইতেও পারে তো, কিন্তু it was a strategy only a major company could afford to follow, এটা হওয়ার সম্ভাবনা আছে, কারণ মেজর কোম্পানি, অ্যাপল কোম্পানি খুব নাম করা ব্র্যান্ডিং কোম্পানি, এটা ছাড়া অন্য কেউ ফলো করতে পারতো না। It was the kind of strategy which might appear, রাইটারের সাজেশন বোঝাচ্ছে কোনটা দিয়ে দেখেন তো, এর মধ্যে ঘটনা কঠিন মনে হচ্ছে, রাইটারের সাজেশন খুঁজে বের করতে হবে আমাদেরকে। A radical strategy was combined. This entails combining aspects of the product's existing value proposition with attributes addressing change arising from trend to create a novel experience. One that may land the company entirely new market space. May কথাটা লেখা আছে, may land the company, may মানে হচ্ছে ভবিষ্যৎকালের কথা বলতেছে, যেটা সাজেশন না,
At first glance, spending resources to incorporate clients and the irrelevant trend into one's offering to sounds like it's hardly harm. But in 2016 বলছে এরকম লাস্টে দেখেন তো কি বলছে by combining Nike's original value proposition amateur athletes will move the company's focus to new place of engagement. দেখছেন কোথাও সাধারণ খুঁজে পাওয়া যাচ্ছে না দেখেন তো নাইকি আর কোথাও আছে কিনা না নাইকি অন্য কোথাও দেওয়া নাই আচ্ছা সাজেশন তো বলছে দেখেন তো পরেটা দেখেন তো they teamed up with technology company Apple to launch a kit comprising a sensor that attaches to the running shoe, a wireless receiver that connects the user iPod. By combining Nike's original value proposition for amateur athletes with one for digital consumers, the Nike Sports Kit and web interface moved the company from a focus on athletic apparel to a new plane of engagement with the customer. সাজেশনের মতো কোনো কিছু দেখতেছি না আচ্ছা ডিজিটাল রেভলিউশন মুভড আচ্ছা প্রথমটা দেখেন তো এই যে one that may land the company in entirely new market space এখানে মনে হয় মেইন বিষয়টা আছে one that may land companies in entirely new market space may company products existing attributes আচ্ছা এটা তো কোনটা হবে তাহলে risky তো হবেই না strategy that only major company could afford to follow it was what does the writer suggest about Nike strategy it was a type of strategy that would not have been possible in the past দেখেন এটা আসলে অ্যাকচুয়ালি যেটা হবে না সেটা আমরা আগে দাগাই ফেলি যেটা হবে না সেটাকে দাগ দেই এক্সট্রিমলি রিস্কি হবে না পরিষ্কার কথা হবে না 3 নাম্বারটা হবে না এটা অতীতকালে পসিবল ছিল না একবার কোনো কথা বলা অতীতকালেও পসিবল ছিল it was not it was the kind of strategy which might appear to have few obvious benefits আচ্ছা একটা জিনিস খেয়াল করেন তো এটার মাইট মানে হইতে পারে এরকম কি কোনো কিছু আছে যে এটা হইতে পারে মানে সম্ভাবনা বোঝাচ্ছে তাই না পসিবিলিটি না তো এটা তো অলরেডি প্রমাণিত হয়ে গেছে যে নাইকি সাকসেসফুল হইছে নাইকি কি করছে অ্যাপল ব্র্যান্ডের সাথে যোগাযোগ করে কম্বাইন করছে ওদের কাছ থেকে কিছু টেকনোলজি নিয়ে ওদের টেকনোলজি জুতার মধ্যে লাগায়া ওদের জুতা এখন বিখ্যাত ওই জুতার মধ্যে প্যাপো শব্দ হয় না বাচ্চাদের জুতা দেখবেন ওই প্যাপো কোম্পানি আলাদা কোম্পানি হইতে পারে ওটা অন্য কোম্পানির সাথে অন্য টেকনোলজির সাথে যোগাযোগ করে জুতাটা বানাইছে তাতে কি হয়েছে জানেন দুইজনে মিলে উন্নতি করছে আচ্ছা আমি আরেকটা উদাহরণ দিই তাহলে বুঝবেন মনে করেন দুই কোম্পানি মিলে একসাথে কাজ করে না এরকম অনেক সময় হয় না এরকম জয়েন্ট ভেঞ্চার করে না অনেক সময় এরকম জি স্যার এয়ারটেল আর এয়ারটেল এই তো বুঝতে পারছেন এরকম আরো एग्जांपल আছে অনেক তো মেইনলি এটা একটা एग्जांपल ছিল আর কি তো জুতা কোম্পানি আইপেলের সাথে যেমন অ্যাপলের সাথে আইফোনের ইয়া করছে কি বলে এই জুতার সাথে যে ই করছিল এটা উদাহরণ দিয়েছে এরকম আচ্ছা এত কিছু না বুঝা আমরা সরাসরি একটা কথা বলি তাহলে বুঝতে পারবেন ক্লিয়ারলি লাইব্রেরি ওয়ালারা কি করে কোচিং এর সাথে সম্পর্ক রাখে না জি স্যার তো লাইব্রেরি ওয়ালারা কি করে কোচিং এর সাথে সম্পর্ক রাখে লাইব্রেরি কি করে লাইব্রেরি নিজের প্রোডাক্টগুলো কিন্তু ওরা রাখে ওরা বিক্রি করে এছাড়া কি করে যেমন আমি একজন রাইটার আমার একটা বই আছে বাজারে বইটার নাম হচ্ছে ইংলিশ বস এই বইটা এখন এই মুহূর্তে আমি পাবলিশ করি না কারণ আসার পরে আর পাবলিশ করিনি বইটার নাম হচ্ছে ইংলিশ বস দিস ইজ ফর ইউনিভার্সিটি অ্যাডমিশন গাইড ফর জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি স্পেশালি ইংলিশের যত প্রকার সমাধান আছে সব বইটার মধ্যে আছে এখন এই বইটা আমি লাইব্রেরির সাথে কন্টাক্ট করে কি করছি লাইব্রেরির সাথে আমি একটা জয়েন্ট ভেঞ্চার করছি আমার বই লাইব্রেরিতে মানুষ অন্য বই কিনতে এসে আমার বইটা কিনে নিয়ে যায় আবার আমিও কি করি লাইব্রেরির কথা বলি মাঝে মধ্যে মানুষকে যে অমুক লাইব্রেরিতে গেলে আমার বইটা পাবা তখন কি করে জানেন তখন লাইব্রেরি থেকে আমার বইটা তো কিনেই ওদের কাছে আর 3টা বই কিনে নেয় তাহলে কি করে দুই উন্নতি লাভ করতেছি আমরা আমার বই বিক্রি হচ্ছে তার বই বিক্রি হচ্ছে বুঝতে পারছেন স্ট্র্যাটেজিটা কি
এটাকে বলা হয় কম্বাইন এন্ড কনফিউজ স্ট্র্যাটেজি। আপনারা কিন্তু বিজনেসের কিন্তু অনেক আইডিয়া পাচ্ছেন। বিজনেসকে উন্নত করতে গেলে এটা দেখেন, আমরা কিন্তু ভুলে গেছি এগুলো কার অ্যাডভাইস ছিল এগুলো। এগুলো কিন্তু হার্ভার্ড বিজনেস এক্সপার্টসদের কিন্তু অ্যাডভাইস ছিল, আমার অ্যাডভাইস না। বাট আপনাদেরকে একটু সহজ ভাষায় বাংলায় আমি বুঝাই দিচ্ছি যে বিভিন্ন ভাবে বিভিন্ন রকমের পদ্ধতি অবলম্বন করে ব্যবসাকে উন্নতি করতে হয়। প্রোডাক্ট বাজারে কিন্তু অনেক সময় কি করতে হয়, চিপ প্রাইস দিলে দাম কমে যায়, ব্র্যান্ড ইমেজ নষ্ট হয়ে যায়। এই জন্য আমরা কি করি, অনেক সময় কোম্পানির উইং বাড়াই, নতুন একটা জুতার মডেল তৈরি করি। আমরা দেখা গেছে নতুন জুতার মডেল তৈরি করে মানুষকে কি করি, নতুনের দিকে মানুষকে আকৃষ্ট করি, মানুষ নতুনটা কিনতে এসে পুরাতনটা কিনে নিয়ে যায়। দ্যাটস দ্য থিং। দাম কমাই দিলে কেউ আসবে না কিন্তু। আচ্ছা, এটা একটা স্ট্র্যাটেজি ছিল, ওইটা ছিল অগমেন্টেশন স্ট্র্যাটেজি। আর এখন যেটা বললাম এটা হলো কম্বাইন্ড স্ট্র্যাটেজি, দুই কোম্পানি মিলে একসাথে কি করা, জয়েন্ট ভেঞ্চারে কাজ করা। এবার প্যাসেজ থেকে দেখেন, তাহলে তিনটা অ্যানসারের মধ্যে আমাদের তিনটা অ্যানসার আমরা রিমুভ করলাম। তাহলে 30 নাম্বারটার ডি নাম্বারটা অ্যানসার হবে না। কেন হবে না? কারণ ইট ওয়াজ দ্য কাইন্ড অফ স্ট্র্যাটেজি হুইচ মাইট অ্যাপিয়ার টু হ্যাভ আ ফিউ অবভিয়াস বেনিফিটস। কিছু বেনিফিট আসতে পারে এরকম বলছে, কিন্তু অ্যাকচুয়ালি এরকম কোনো সন্দেহজনক কথাবার্তা ছিল না, অলরেডি আসছিল। এক্সামিনার রাইটার কখনো বলে নাই যে ভবিষ্যতে এটা করলে এটার কোনো বেনিফিট আসতে পারে, এরকম কোনো কিছু বলে নাই। ওরা বলছে বরং এটা যে বেনিফিট অলরেডি আসছে, নাইকি কোম্পানি উন্নতি লাভ করছে। তাহলে রাইটারের মনের ভাষা বুঝতে হবে। রাইটার সাজেস্ট, ইউ শুড, ইউ উড, তারপরে হচ্ছে যে উই শুড, নাইকি শুড, এরকম কোনো কিছু বলে নাই। আই রেকমেন্ড বলে নাই, আই সাজেস্ট বলে নাই। কিন্তু মনের ভাষা বুঝে নিতে হবে। কিছু বলে নাই রাইটার অ্যাকচুয়ালি, কিন্তু আপনার অনুমান করে নিতে হবে যে ডি নাম্বারটা তো হবে না, তারপরে সি নাম্বারটা তো হবে না, কারণ ইন দা পাস্ট এটা যে পসিবল ছিল না সেরকম কথা লেখা নাই। এক নাম্বারটা রিস্কি যে ছিল সেটাও তো লেখা নাই, হবে না। সুতরাং বি নাম্বারটা হবে। ইট ওয়াজ আ স্ট্র্যাটেজি দ্যাট অনলি এ মেজর কোম্পানি কুড এফোর্ড টু ফলো। মানে মেজর কোম্পানি বলতে বুঝাইছে কোনটা জানেন? মেজর কোম্পানি বলতে অ্যাপল বুঝাইছে, অ্যাপল। স্যার এটার অ্যান্সার ডি। হ্যাঁ, অ্যানসার তো বি হবে, সেটাই তো বললাম অ্যানসার। ডি ডি কি বলছো এটা? স্যার অ্যান্সার ডি। আরে শিওর? জি স্যার, এটা তো ক্যামব্রিজ 13 স্যার। আচ্ছা, আমি এটা দেখে নিচ্ছি, কারণ it was a strategy only major। আচ্ছা, অন্য কোম্পানি অ্যাপিয়ার করতে পারে কিনা। আচ্ছা, তাহলে মনে করেন যে আমি ভুল বুঝাইছি আপনাদেরকে এতক্ষণ, যেটা বুঝছেন সেটা ভুল বুঝছেন। আমরা একটু দেখে নিই তাহলে আবার বইটা। তাহলে আমাদের কাছে তো বই আছে, উত্তরের শেষে অ্যানসার দেওয়া আছে, তাই না? এটা হচ্ছে যে কত নাম্বার ছিল এটা? আচ্ছা, আমি আপনাদেরকে আবারও বলছি। আচ্ছা, আপনাদের কাছে আপাতত দৃষ্টিতে কি মনে হয়েছিল, কোনটা অ্যানসার মনে হয়েছিল আপনাদের কাছে আপাতত দৃষ্টিতে, আমি বোঝানোর আগে? ডি মনে হয়? আমার কাছে ডি। জি স্যার। তাহলে ওইটাই অ্যানসার। কিন্তু কিন্তু ওই যে ওইটাই যে অ্যানসার বললাম না, যেটা মনে হয় সেটা অনেক সময় অ্যানসার হয় না। আমি সেই আপনাদেরকে দেখাই দিচ্ছি আর কি, বুঝছেন? হয়তো বা এইবারের মতো আমি বলছি যে হ্যাঁ ডি অ্যানসার, কিন্তু আসলে ডি অ্যানসার নাও হইতে পারতো। বুঝতে পারছেন? আচ্ছা, কারণ এর সন্দেহ হচ্ছে মেজর কোম্পানি বলে। আচ্ছা, একটু দেখে নিই আমরা, এটা অ্যানসারটা দেখে নিচ্ছি। 30 নাম্বার না? জি স্যার। লাস্ট অ্যানসার দেওয়া আছে। প্যাসেজ কত নাম্বার ছিল এটা? 2 না? জি স্যার। প্যাসেজ 2, রিডিং প্যাসেজ। হ্যাঁ, প্যাসেজ 2 রিডিং এর 30 নাম্বার, 30 নাম্বার ডি দিছে। আচ্ছা, যেহেতু ডি দিছে তাহলে অ্যানসারটা ডি হবে। 31ও ডি দিছে, 32ও ডি দিছে, তিনটা ডি দিছে একসাথে। তাহলে ডি দেন, কারণ আমাদের প্রথম দৃষ্টিতেই মনে হয়েছিল যে এটার কিছু বেনিফিট নিয়ে আলোচনা করছে প্যাসেজের মধ্যে। ওই যে নাইকি স্ট্র্যাটেজি দুই এই বেনিফিট হইছে, রাইটার সাজেস্ট করছে এটা বেনিফিট হবে। হ্যাঁ, রাইটারের মনের কথাটা আসলে এরকমই, কিন্তু অ্যাকচুয়ালি রাইটারের মনের কথাটা কিন্তু এরকমই যে এটা ভবিষ্যতে তোমরা এরকম যদি করো তাহলে তোমাদের বেনিফিট হবে। আচ্ছা, পরামর্শ হিসাবে কোনটা বোঝায় বলেন তো? পরামর্শ, সাজেশনটা ধরেন আমি যদি আপনাকে বলি যে এটা নিতে পারো, এটা ভবিষ্যতে অনেক বেনিফিট দিতে পারে, তাহলে এটা কি সাজেশনের মতো না? আবারও খেয়াল করেন। আর আমি যদি বলি যে অনলি কিছু কোম্পানি নিতে পারতো, তাহলে এই কথার মাধ্যমে কোনো সাজেশন বোঝাচ্ছে? আমি আবার বলছি, ধরেন আপনি আমাকে বলছেন যে স্যার আইএলটিএস এর পরে কি সাজেশন দিছে, তাহলে আমি বলবো যে রিডিং প্যাসেজ বেশি বেশি বললে ভালো করতে পারে, ভালো করার একটা সম্ভাবনা আছে, বেনিফিট পাওয়ার সম্ভাবনা থাকতে পারে, এরকম বলছে। তাহলে এটাই অ্যানসার হওয়ার সম্ভাবনা বেশি। আর আমি যদি বলি এরকম
যে অনলি কিছু ভালো মেধাবী স্টুডেন্ট বিশ্ববিদ্যালয়ের পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা ভালো করতো, এটা কি কোনো এক্সাম্পল, এটা কি কোনো সাজেশন হয়েছে? নো স্যার। তাহলে এটা সাজেশন হয় নাই। তাহলে সাজেশন হচ্ছে এটা যেটা ভবিষ্যৎ বলছে, যেটাকে ভবিষ্যৎ নির্দেশ করে সেটাই সাজেশন। আমি মনে করেন ভুল করে বি নাম্বারটা অ্যান্সার হবে না, তো এটা হবে না, এটা আমি বলছিলাম এটা হবে কখন হবে, যখন ভুল হবে তখন হবে, এটা অ্যান্সারটা হবে যখন ভুল হবে, তখন এটা ভুল হবে। তাহলে এটা অ্যান্সার হবে কখন, যখন ভুল হবে। তাহলে অনেকে বলে কি স্যার এটা কি হবে, হ্যাঁ হবে। কখন হবে, যখন ভুল হবে। তাহলে এটার অ্যান্সারটা হবে এইখানে দেখেন পরিষ্কার কথা যে ইট মে ল্যান্ড দ্য কোম্পানি ইন এন্টায়ারলি নিউ মার্কেট প্লেস। এইটার মানেই বেনিফিট। এই মে আছে না, এই মেকে নিয়ে আপনার কোথায় নিয়ে ইউজ করছে, এই মেটা হচ্ছে প্যাসেজের মধ্যে দেওয়া আছে, আর প্রশ্নের মধ্যে মে আছে, আপনার প্রশ্নের মধ্যে মে আছে, জি স্যার। 30 এর মধ্যে প্রশ্নের মধ্যে লাস্টে কি আছে, মে আছে। দেখেন যে ইট ইজ এ কাইন্ড অফ স্ট্র্যাটেজি হুইচ মাইট, মে মানে হচ্ছে মাইট মানে পসিবিলিটি, সম্ভাবনা বোঝাচ্ছে। তাহলে মাইট appear to have a few benefits, that is the answer. বুঝতেছেন তো নাকি নাকি? জি স্যার। তাহলে বি নাম্বারটা আমরা বাদ দিলাম কেন জানেন, কারণ অনলি কিছু কিছু ধনী কোম্পানি নাকি এটা মেজর কোম্পানি এটা এফোর্ড করতে পারতো, এটা তো কোনো আসলে সাজেশন বোঝাচ্ছে না, সাজেশন হিসাবে এই বাক্যটাকেই মানাচ্ছে। দ্যাটস ওয়াই ডি নাম্বার ইজ দ্য অ্যান্সার। আচ্ছা এরপরে দেখেন 31 নাম্বার, হোয়াট ওয়াজ অরিজিনাল অ্যাবাউট ME2? ME2 এর অরিজিনালটা কি? হোয়াট ওয়াজ অরিজিনাল অ্যাবাউট ME2? আগে কি পড়বো নাকি ME2 টা পড়বো? পড়া যাবে না, ঠিক আছে, আগেই পড়া যাবে না। আগে কি করতে হবে, আমরা প্যাসেজে যাব এখন, প্রশ্ন পড়বো না। শুনেন, অপশন যদি সবগুলো পড়েন, সব কিন্তু লম্বা লম্বা অপশন, আমরা যদি লম্বা লম্বা অপশনগুলো আমরা যদি পড়ি, আমরা যদি লম্বা লম্বা অপশনগুলো আগেই পড়ি, তাহলে কি হবে, আমাদের মাথার ব্রেনটা আমাদের কি হবে, ক্ষয় হবে, অতিরিক্ত সময় নষ্ট হবে। সেজন্য আমরা কি করব, অতিরিক্ত ব্রেন আমরা নষ্ট করব না, আমরা হচ্ছে যে সরাসরি আমরা কি করব, সময় নিব, আমরা রিডিং এর প্যাসেজের মধ্যে গিয়ে আমরা পড়ব। রিডিং এর প্যাসেজের মধ্যে গিয়ে পড়লে কি হবে দেখেন, আমরা প্যাসেজটা একটু পড়তে যাই, এখানে অ্যানসারটা চলে আসবে। তাহলে আমাদের মেইন বিষয়টা কি, ME2 এর অরিজিনাল নেয়া। তাহলে হোয়াট ওয়াজ অরিজিনাল অ্যাবাউট ME2? সো লেটস ফাইন্ড দ্য ওয়ার্ড ME2। ME2 আসলো থার্ড অ্যাপ্রোচের মধ্যে, থার্ড অ্যাপ্রোচ। আচ্ছা আমি আপনাদেরকে একটু বলি, আজকের ক্লাসটা হ্যাঁ একটু লেংদি হচ্ছে, হয়তোবা বিষয়গুলো বোঝানোর জন্য, বোঝায় দেওয়ার জন্য। আমরা প্যাসেজের থেকে প্রশ্নের উত্তরটাও বের করলাম, এটা সবথেকে কঠিন প্যাসেজ, আর সাথে সাথে আপনাদের কিন্তু বিজনেসের কিছু আইডিয়াও কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা। বাংলা আইডিয়াগুলো বুঝতেছেন না যে আমি কিরকম কয়টা স্ট্র্যাটেজি আলোচনা করলাম। প্রথম স্ট্র্যাটেজি বিজনেস স্ট্র্যাটেজি হচ্ছে যে ব্যবসা করবেন, আপনি কোনো কিছুর দাম আপনি কমাবেন না, আপনি নতুন প্রোডাক্ট তৈরি কইরা, নতুন অফার কইরা কাস্টমারদেরকে দোকানে নিয়ে আসবেন, তখন মানুষ কি করবে, নতুন প্রোডাক্ট নিতে এসে পুরাতন ডাউন নিয়ে যাবে। দ্যাটস দ্য স্ট্র্যাটেজি, দ্যাট ইজ কল্ড অগমেন্টেশন স্ট্র্যাটেজি। আমার মনে করেন বাজারে বই আছে, ফর এক্সাম্পল 2টা বই আমি বের করছি, আমি একজন রাইটার, আমি কি করব, 3 নাম্বার একটা ভালো এমন দামি বই একটা বের করবো, এমন একটা ভালো বই বের করবো, নাম করা বই একটা বের করে ফেলবো। তখন মানুষ কি করবে, ওই নাম করা বইটা কিনতে এসে আগেরটাও কিনবে, পরেরটাও কিনবে, বলবে যে স্যারের 3টা বই লেখছে যেহেতু 3টাই নিয়ে নেই। এরকমই হয়, বলবে আমের দাম যেহেতু কম, আম নিতে আসলাম, তাহলে আম যেহেতু নিতে আসছি, ঘরের মধ্যে মনে হয় চাইল নেই, চাইলও নিয়ে যাই, ডাইলও নিয়ে যাই। এরকমই হয় আর কি, এটাকে বলা হয় অগমেন্টেশন। আর দ্বিতীয় স্ট্র্যাটেজিটা কি বলছি, এটাকে বলা হয় অগমেন্টেশন এন্ড ফিউজ টেস্ট। কি বলছে এটা, ফিউজই তো বলে, আপনারাই পড়ছেন একটু আগে, ভুলে গেছেন যে কম্বাইন এন্ড ট্রান্সেন্ড। ট্রান্সেন্ড মানে হলো বিজনেসটারে সরায় দেওয়া, অন্য একটা কোম্পানির সাথে অ্যাডজাস্ট করা, এটাকে বলা হয় কম্বাইন। আপনারাও কিন্তু শিখতেছেন বিজনেসটা আমার প্যাসেজের মাধ্যমে। আইএলস কিন্তু আমাদের ব্রেনটাকে অনেক বেশি শার্প করে, বুঝছেন, যত রিডিং প্যাসেজ সলভ করেন তত আপনি বেশি ব্রেইনি হইতে পারবেন। তো এই জন্য আমরা যে পড়বো শুধু মাঝে মধ্যে একটু বোঝারও চেষ্টা করব, তাহলে আমাদের ব্রেনের ভিতরে এগুলো থাকবে। এরকম কাছাকাছি প্যাসেজ অনেক সময় চলে আসে, বিজনেস রিলেটেড প্যাসেজ বুঝতে হবে। তারপরে 3 নাম্বার প্যাসেজে আমরা ME2 টা আমরা বের করব, ME2 এর অরিজিনালটা কি বের করব। উত্তর তো আমরা জানি অলরেডি ডি, কিন্তু বোঝার জন্য পড়তেছি আমরা, বুঝছেন। তাহলে ME2 পেয়ে গেছি, এই যে ME2 পাইছি, এই যে ME2 পাইছি, যেহেতু বোঝার দরকার
তাহলে আমি এটা একটু পড়ি। A third approach, known counteract and reaffirm, involves developing products or services that stress the values traditionally associated with the category in a ways that allow consumers to oppose or at least temporarily escape from the aspects of trends they view as undesirable. কিছুই বুঝি নাই মনে করেন, বাট শুধু এটুকু তো বুঝছি যে ইনভলভস ডেভেলপিং প্রোডাক্টস অর সার্ভিসেস, এটুকু তো বুঝছেন। দ্যাট দেওয়ার পরে কি বলছি জানেন, দ্যাট দেওয়ার পরে সেটাকে এক্সপ্লেইন করছে। মেইন কথাটা হচ্ছে প্রোডাক্ট ডেভেলপ করা। মনে করেন আমার কাছে একটা প্রোডাক্ট আছে, মনে করেন আমি একটা, ধরেন ফর এক্সাম্পল সিম্ফনি কোম্পানি নতুন একটা মোবাইল বের করছে, বা আগের মোবাইলটা চলতেছে না বাজারে, তখন সেই মোবাইলটার নতুন একটা ফিচার যোগ করছে, হয়তো বা আগে ছিল 2টা ক্যামেরা, এখন 3টা ক্যামেরা বের করছে। যেমন আইফোনের দেখেন আইফোন 11 প্রো ম্যাক্স, আইফোন 12, 13 চলে আসছে এখন, এর মধ্যে কিন্তু 3টা করে ক্যামেরা। কারণ আমারটার মধ্যে কিন্তু 2টা ক্যামেরা, খেয়াল করে দেখছেন 2টা ক্যামেরা। কিন্তু এখন নতুন ক্যামেরা আসছে, এখন আমার এই ফোন ভালো লাগে না, এখন আমার মনে হয় যে আমি আইফোন 3টা ক্যামেরা সহজে ওটা নিব। এখন কোম্পানি আমার অফার করছে যে তোমার আইফোন সেকেন্ড যেটা আছে, যেটা তোমার আইফোন এখন বর্তমান আছে, এটা আমাদের দিয়ে দাও, আমরা এটা নিয়ে গিয়া তোমার 3 ক্যামেরাটা দিব। তো কেন দিবে বলতেছে, তুমি মান্থলি কিছু টাকা দিবা এক্সট্রা, তাহলে মান্থলি একটু তোমার বেতন থেকে কিছু কিছু টাকা কাইটা রাখবো না, নিয়ে নাও মোবাইল। তো এখন আমার হচ্ছে যে 3টা ক্যামেরার মোবাইল, লেটেস্ট মোবাইলটা আমার সাথেছে কোম্পানি, বুঝছেন? এরকম এটাকে বলা হয় প্রোডাক্ট ডেভেলপমেন্ট। ওরা কি করছে, আইফোন ডেভেলপ করছে। ওদের কি বের করার দরকার আছে? আইফোন এই 11, 12, 13 প্রতি মাসেই, মানে প্রতি বছরই খালি বের হয়ে যাচ্ছে। এগুলো বের করার উদ্দেশ্য হচ্ছে নতুন নতুন কাস্টমারকে ইনভলভ করানো। তাহলে এবার দেখেন প্যাসেজের উত্তরটা আমরা খুঁজে বের করি। ME2 সম্পর্কে দেখেন বের করি। তাহলে প্রোডাক্ট কোয়ালিটি বৃদ্ধি করা, সার্ভিসকে ডেভেলপ করা, টেম্পোরারিলি এসকেপ ফ্রম দ্য অ্যাসপেক্ট দ্যাট ট্রেন্ডস দ্য ভিউ অ্যাজ আনডিজায়ারেবল। অনেক সময় কাস্টমাররা কোনো কিছু আনডিজায়ারেবল হিসেবে চায়, যেটা পছন্দ করে না। কাস্টমারদের চাহিদা অনুযায়ী প্রোডাক্টের পরিবর্তন নিয়ে আসাকেই বলা হয় কাউন্টার অ্যাক্ট এন্ড রিঅ্যাফার্ম। ওকে, আমরা একটু পরে দেখি। A product that accomplished this is the ME2, a video game created by Canada's iToy. দেখছেন আপনি কত কিছু জানতে পারতেছেন, আর রিডিং প্যাসেজ পড়লে অনেক কিছু জানা যায়। এই যে ME2, Canada's iToy, by reaffirming the toys categories association with the physical play, the ME2 countered some of the widely perceived negative impacts of digital gaming devices. Like other handheld games, the device featured a host of exciting interactive games, a full-color LCD screen, and advanced 3D graphics. What set it apart was that it incorporated the traditional physical component of children's play. It contained Predometer, which tacked and awarded points for physical activity, running, biking, skateboarding, climbing stairs. The child could use the points to enhance various virtual skills needed for the video games. The ME2, introduced in mid-2008, created to kids huge desire to play video games while countering the negatives such as associations with lack of exercise and obesity. লাস্টের লাইনে পড়ে দেখেন বলছে while countering the negatives such as associations with lack of exercise and obesity, অর্থাৎ lack of exercise এবং obesity, এই যে মানে এই যে ME2 যেটা, এটা দিয়ে একটা ওরা ডিজিটাল গেমিং ডিভাইস ওরা আবিষ্কার করছিল, ভিডিও গেমস, হ্যাঁ, কানাডাস আইটয়। সেটার মধ্যে অনেক সুযোগ সুবিধা ছিল। এটার মধ্যে নাকি আপনার বলছে যে it tracked and awarded points for physical activity, walking, running, skateboarding, climbing stairs. Child could use the points to enhance various skills. তারা অনেক স্কিল শিখতে পারতো। লাস্ট বাক্যে বলছে they introduced in mid-2008 created a kids huge desire to play video games while countering the negatives such as
অ্যাসোসিয়েশন অফ ল্যাক অফ এক্সারসাইজ এন্ড ওবেসিটি। আচ্ছা শুনেন, একটা জিনিস তো বুঝছেন, যেগুলো হেলথ নিয়ে বলতেছে, যে ওবেসিটি, এক্সারসাইজ, এগুলো কি হেলথ নিয়ে বলতেছে না? আচ্ছা, তারপরে যে এখানে ফিজিক্যাল এক্সারসাইজ, ওয়াকিং, রানিং, এগুলো তো সবই এক্সারসাইজ, মানুষের হেলথ নিয়ে কথা বলছে। ফুল কালার, এলডি, এইচডি। আচ্ছা, এত বড় দরকার নেই, জাস্ট অরিজিনাল মেইন কথাটা কি বলছে এখানে, আমরা তো অলরেডি কিছু কিওয়ার্ড তো পাইছি যে কি কি বলছে এখানে। কাহিনীটা তো বুঝছেন, যে এই আমি টুর কাহিনী তো বুঝছেন, কাহিনীর অর্থ বোঝার দরকার নাই, বুঝছেন তো এখানে কি কি নিয়ে আলোচনা করছে। এখানে আলোচনা করছে ফিজিক্যাল প্লে, তারপরে হচ্ছে যে ফিজিক্যাল কম্পোনেন্ট, চিলড্রেন্সরা খেলা করতো, স্কেটবোর্ডিং করতো, তারপরে অনেক স্কিল তারা শিখতো, কাউন্টারিং নেগেটিভ সাচ এস এক্সারসাইজ, ওবেসিটি, হেলথ নিয়ে অনেক কথাবার্তা বলছে। এবার দেখেন, এবার প্যাসেজের মধ্যে যাই, আমরা প্রশ্নের মধ্যে যাই। 31 নাম্বার ME2 লেখছে, কি লেখছে দেখেন ME2। It contained technology that had been developed for the sports industry. It contained technology, অরিজিনাল কথা বলছে, it contained technology, এটা টেকনোলজি কন্টেন্ট করেছিল, that had been developed for the sports industry। আচ্ছা, এটা কি স্পোর্টস ইন্ডাস্ট্রির জন্য তৈরি করা হয়েছে? এই যে প্রোডাক্টটা তৈরি করছিল, এটা কি স্পোর্টস ইন্ডাস্ট্রি মানে খেলা, যে ক্রীড়া জগৎকে ডেভেলপ করার জন্য কি তৈরি করা হয়েছিল, নাকি এটা প্রাইভেট বিজনেস ডেভেলপ করার জন্য? অ্যাকচুয়ালি এটা কিন্তু হবে না অ্যান্সার, এজন্য এটা সি। কোথাও কি এরকম লেখা আছে যে স্পোর্টস ইন্ডাস্ট্রি অনেক বেশি, হ্যাঁ অ্যাকচুয়ালি অনেক পিছায় আছে, তাই ME2 এর মাধ্যমে স্পোর্টস ইন্ডাস্ট্রিকে অনেক বেশি ডেভেলপ করতে হবে, এরকম কি মূল বক্তব্য ছিল ME2 এর? না। আচ্ছা, ইট আপিলড টু ইয়াং পিপল, এটা কিন্তু হইতে পারে, দেখেন ইট আপিলড দ্য ইয়াং পিপল, কিন্তু অ্যাকচুয়ালি ইয়াং পিপলের কথা বলে না এখানে, এখানে ছিল চিলড্রেন হু ওয়্যার কিন টু ইমপ্রুভ দেয়ার ফিজিক্যাল ফিটনেস, এটা কিন্তু হইতেও পারে। আচ্ছা, পরেরটা দেখেন, ইট টুক অ্যাডভান্টেজ অফ এ কারেন্ট ট্রেন্ড ফর ভিডিও গেমস, এটা নাকি অ্যাডভান্টেজ নিয়েছিল অফ এ কারেন্ট ট্রেন্ড ফর ভিডিও গেমস উইথ কালারফুল 3D গ্রাফিক্স, অ্যাডভান্টেজ দিছিল এরকম বলছে। ইট ওয়াজ এ হ্যান্ডহেল্ড গেম দ্যাট অ্যাড্রেসড পিপলস কনসার্ন অ্যাবাউট আনহেলথি লাইফস্টাইল। অ্যাকচুয়ালি কোনটা হবে বলেন তো? ডি নাম্বার হবে। তো ডি নাম্বারটা যে হইলো, সেটা আসলে কেমনে হয়েছে দেখেন, ইট ওয়াজ এ হ্যান্ডহেল্ড গেম, এটা তো শিওর, দ্যাট অ্যাড্রেসড পিপলস কনসার্ন অ্যাবাউট আনহেলথি লাইফস্টাইল, ওই যে ওবেসিটির কথা বলছে যে লাস্টে, বাক্যের লাস্ট থেকে নিচে, এটা একটা ডিভাইস ছিল, সেই ডিভাইসটা হচ্ছে থার্ড অ্যাপ্রোচ এর মধ্যে এখানে লেখা আছে যে ইট ইজ এ হ্যান্ডহেল্ড ডিভাইস, এখানে লেখা আছে এ প্রোডাক্ট দ্যাট অ্যাকমপ্লিশ ড্যাশ এ ভিডিও গেমস কানাডাস আইটয়, এখানে বলছে যে কোথায় জানে, যে লাইক আদার হ্যান্ডহেল্ড গেমস, এটা অন্যান্য হ্যান্ডহেল্ড গেমস এর মতোই আরেকটা হ্যান্ডহেল্ড গেমস। তাহলে এটা একটা হ্যান্ডহেল্ড গেমস, এই কথাটা সত্য, মেইন কথাটাই আমরা নিচ্ছি। বলছে ডিভাইস ফিচার্ড উইথ এক্সাইটিং ইন্টারঅ্যাকশনস, গেমস এইসব কিছু বলছে, বলার পরে ক্রিয়েটেড কিডস হিউজ ডিজায়ার টু প্লে ভিডিও গেমস হোয়াইল কাউন্টারিং দ্য নেগেটিভ সাচ এস, কাউন্টারিং মানে ফেসিং প্রবলেম, মানে মোটা ছেলে মেয়েদের যারা হচ্ছে যে স্বাস্থ্যবান, ওবেসিটি, আমি একটু খাঁটি বাংলায় বলছি আর কি, একটু মোটা ছেলেদের বলে, মোটা ছেলে মেয়েদের মানে হচ্ছে আনহেলথি, মানে হচ্ছে যে যারা বেশি হেলথি, যারা তাদের কথাই বলছে, তাদেরকে ইন্সপায়ার করার জন্য, যারা ওবেসিটি নিয়ে যারা ভুগতেছে তাদেরকে ইন্সপায়ার করার জন্য। এটা একটা হ্যান্ডহেল্ড গেম, যেটা ওবেসিটি এবং আনহেলথি লাইফস্টাইল এক্সারসাইজ যারা করা দরকার, যারা এক্সারসাইজ করতে পারে না, তাদের জন্য এটা একটা হ্যান্ডহেল্ড গেমস, হয়তো বা একটা এরকম করতো, মানে সামথিং লাইক দ্যাট। এটা একটা মানে এই ডিভাইসটা হাতে থাকলে হয়তো তাদের লাইফস্টাইলটা অনেক সুন্দর হবে, তাদের হেলথি লাইফটা তারা উদযাপন করতে পারবে। কিন্তু অন্যগুলো কেন হইলো না আর এটা কেন হবে? অ্যাকচুয়ালি এগুলো কিন্তু অনেক কনফিউশন, বুঝছেন, অনেক কনফিউশন এখানে ক্রিয়েট হয়, বুঝছেন, অনেক ডাউট তৈরি হয়। কিন্তু তারপরেও আপনারা একটু কি করবেন, মিলাই দেখবেন যে কোনটা সব থেকে বেশি সম্ভাবনা, হওয়ার মতো সম্ভাবনা সব থেকে বেশি কোনটা। দেখেন, তারপর অনেক কিছু লাখের মধ্যেও ছেড়ে দিতে হয়, সবসময় যে আপনি বের করতে পারবেন বিষয়টা সেরকম না, অনুমান করে ছেড়ে দিতে হবে। ইট কন্টেইন টেকনোলজি দ্যাট হ্যাড বিন ডেভেলপড ফর স্পোর্টস ইন্ডাস্ট্রি, এটা উত্তরটা হবে না, আগেই বলেছিলাম এটা উত্তরটা হবে না, এটা হবে না। ইট আপিলড ইয়াং পিপল, দেখেন পরিষ্কার করে লেখা আছে ইয়াং পিপলদের জন্য এটা তৈরি করা হয় না, অ্যাকচুয়ালি এটা ইয়াং পিপলদেরকে ফিটনেস এর জন্য তৈরি করা হয় নাই, এটা
টয় কাদের জন্য এটা এটা একটা চাইল্ডের জন্য চাইল্ড আর ইয়াং এক জিনিস না ইয়াং বলতে বোঝায় যাদের বয়স 30 বছর 32 বছর 40 বছর ইভেন সো এটা ইট আপিল ইয়াং পিপল একদম মিথ্যা কথা এটা ডাসা মিথ্যা কথা একদম পুরো মিথ্যা কথা বলা এটা হয় নাই এটা হবে না ইট আপিল ইয়াং পিপল এটা মিথ্যা এটা কেন হবে না কারণ এটা এখানে পরিষ্কার করে লেখা আছে যে এই দেখেন এখানে পরিষ্কার করে লেখা আছে থার্ড অ্যাপ্রোচের মধ্যে লাস্টে ক্রিয়েটেড ফর কিডস কিডস হিউজ ডিজায়ার আচ্ছা কিড আর ইয়াং পিপল কি এক সেজন্য অ্যানসারটা হবে না কিড বলতে বাচ্চা বোঝায় 3 বছর বয়স 4 বছর বয়স হয়তো বা এরকম হইতে পারে তাহলে এটা হবে না তারপরে দেখেন এই যে লাস্টে বলছে আনহেলথি লাইফস্টাইল কোথায় জানি 3D is while countering negatives such as associated with the lack of exercise আচ্ছা যাহা নেগেটিভস তাহাই তো আনহেলথি লাইফস্টাইল নেগেটিভ এখানে নেগেটিভস মানে আনহেলথি লাইফস্টাইল এক্সারসাইজ ল্যাক অফ এক্সারসাইজ কি আনহেলথি লাইফস্টাইল না ল্যাক অফ এক্সারসাইজ এটা কি হেলথি লাইফস্টাইল না আনহেলথি লাইফস্টাইল অবভিয়াসলি স্যার আনহেলদি সেইজন্য এই কিওয়ার্ড গুলো মিলে গেছে সেই কারণে অ্যানসারটা হবে ডি কিওয়ার্ড যেটা মিলে যায় ইট ইজ এ হ্যান্ডহেল্ড গেমস এটা সত্য অ্যাড্রেস পিপলস কনসার্ন অ্যাবাউট আনহেলথি লাইফস্টাইলস এটা হবে অ্যানসার আর সিনেমাটা হবে না হ্যাঁ এখানে চিলড্রেন লেখা নাই কিডস লেখা নাই না থাকলেও সমস্যা নাই এটা পিপলস এর কনসার্ন ছিল তাদের বাচ্চাদের আনহেলথি লাইফস্টাইল নিয়ে ইট টুক অ্যাডভান্টেজ অফ এ কারেন্ট ট্রেন্ড অফ ভিডিও গেমস উইথ 3 কালারফুল এটা হুবহু এরকম ধরনের লেখা আছে ইট টুক অ্যাডভান্টেজ এরকম কোনো কথা লেখা ছিল না সেজন্য এটা অ্যানসার হবে না অ্যানসার এ বি সি নাথিং অ্যানসার ইজ ডি অনুমান করে দিবেন যদি নাও বুঝেন বুঝার সময় নাই শুধু অ্যানসার অনুমান করে দিয়ে দিবেন যদি এরকম কনফিউশন তৈরি হয় ডোন্ট টেক মোর টাইম don't take much time on one question only go for another answer another question don't waste your time in a single question because single question will provide you only 1 mark so for 1 mark don't waste your 3 marks from other easy question just কোনো কিছু না পাইলে অনুমান করে ডি লেখা রাখেন এ লেখা রাখেন কোনো সমস্যা নাই ধরেন আপনি প্যাসেজ সলভ করতে 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 একটা সময় আপনার দেখা গেল সময় নাই মাত্র 3 মিনিট টাইম আছে বা 2 মিনিট টাইম আছে এখন লাস্টে আপনার কোশ্চেন সলভ করা রয়েছে 5টা সবগুলো ট্রু ফলস নট গিভেন আপনার দেখার টাইম নাই সবগুলো ট্রু দিয়ে দিবেন 3টা হবে সবগুলো ফলস দিয়ে দিবেন 2টা হবে এরকম সিস্টেম আছে আর কি কিন্তু স্যার মাল্টিপলের ক্ষেত্রে সবগুলা এ দিলেও দেখা গেছে কখনো এ থাকে না একদম সবগুলো বি দিবেন দেখবেন হয়ে যাবে একটা দুইটা জি স্যার ডি হ্যাঁ কিন্তু এটা হচ্ছে যে লাস্টে বিপদে পড়ে এটা করতে হয় ঠিক আছে তো বিপদে পড়েও যদি আপনি এটা করেন যদি ওখান থেকে 2টাও হয় বাকিগুলো যদি পরীক্ষা ভালো দেন তাহলে আপনার at least 23টা তো হবে 23টা হলে তো আপনার 6 পয়েন্ট এসে পড়বে আর রিডিং এ 6 পয়েন্ট পাইলে বাকিগুলোতে ভালো করলে আপনার আসলে এভারেজ 6.5 আসবে টার্গেটটা 6 পয়েন্ট মানে 5 আপনার তো পাইতেই হবে 7 টার্গেট করেন 7.5 9 টার্গেট করার কোনো দরকার নেই 8 টার্গেট করার কোনো দরকার নেই বেশি আশা করলে সমস্যা হয় না সবাই শুধু আল্লাহর কাছে এটা দোয়া করবেন যেন আল্লাহ যেন আপনাকে সাকসেসফুল করে যেন কানাডায় অ্যাপ্লাই করার জন্য তৌফিক দান করে অথবা যে দেশে যে চায় যার প্রত্যেকেরই যে যেন আকাঙ্ক্ষিত দেশে যেন সে অ্যাপ্লাই করতে পারে যেতে পারে এরকম আশা রেখে অ্যাপ্লাই করতে হবে খুব ভালো করতে হবে করা যাবে এরকম আশা করা সবসময় সম্ভব হয়ে ওঠে না তো মানে হোপ ফর দ্য বেস্ট অ্যাকচুয়ালি হোপ ফর দ্য বেস্ট তো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং ক্লাসে আসার জন্য ধন্যবাদ এবং নেক্সট টাইমে আমি হচ্ছে যে আগামীকালকে আমার ক্লাস হবে আপনাদের ঠিক আছে আগামীকালকে ক্লাস হবে আইএলস এর রিডিং এর অন্য একটা কোশ্চেন টাইপের উপরে কালকে ক্লাস হবে আজকে এই পর্যন্তই যারা হচ্ছে যে বাসায় প্রিপারেশন নিচ্ছেন তাদের উদ্দেশ্যে আসলে বলা আপনারা প্লিজ আইএলস এর যে মানে আমাদের যে এটা আছে মানে চ্যানেলটা আছে চ্যানেলটার মধ্যে আপনারা একটু করে রাখেন সাবস্ক্রাইব করে চ্যানেলের মধ্যে ভিডিওগুলো দেখে শেষ করে ফেলেন সব ভিডিও দেখে ফেলেন এই যে ইউরেকা আইএলস পাথওয়ে টু সাকসেস ইউরেকা আইএলস পাথওয়ে টু সাকসেস এটার মধ্যে যে ভিডিওগুলো দেওয়া আছে অলরেডি জাস্ট সবগুলো ভিডিও দেখে ফেলেন যা যা আছে রিডিং এর ভিডিও আছে এখানে অলরেডি অনেকগুলা ইউরেকা আইএলস এন্ড লাইফ অ্যাব্রোড যদি লেখেন এরকম সার্চ দিলে চলে আসবে গো হেড আর এই গানটা শুনবেন লাভ অ্যাগেন গানটা ডুয়া লিপা সুন্দর একটা গান এখানে দেখেন অলরেডি 69টা ভিডিও এখানে আপলোড করা আছে আমার আইএলস এর 69টা ভিডিও আপলোড করা আছে এই ভিডিওটার মধ্যে কন্টেন্ট ওয়াইজ দেখতে পারবেন আপনারা এখানে দেখেন ইমপ্রুভিং অল আইডিয়াস ইন রাইটিং টাস্ক 2 ইন 3 আওয়ার্স
দেখছেন ইমপ্রুভিং অল আইডিয়াস। এই ভিডিওটা দেখে ফেলেন, দেখলেই তো আপনাদের লাভ। এখানে আপনার অনেকগুলো ভিডিও দেখবেন, ভিডিওগুলো দেখলে আপনার আইএলটিএস এর কি কি আইডিয়া, কি কি টপিক নিয়ে আসে। দেখা গেছে শিহান আপনি অনেকগুলো প্রিপারেশন নিচ্ছেন, এই ভিডিওটা যদি আপনি 5 বার দেখেন তাহলে সবগুলোর আইডিয়া পাবেন, টপিকগুলো পাই যাবেন। ওই টপিকগুলো ওগুলোর মধ্যে থেকে আসবে। এটা হলো পার্ট 1, এটা হচ্ছে পার্ট 1 এর ভিডিও। ফর এক্সাম্পল আপনাদের দেখতে মন চাইলে এই ভিডিওটা দেখলেন। দেখেন আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে অ্যাডভার্টাইজমেন্ট আসে, বুঝছেন? So you never have to slow down at work. Instant corrections make your writing mistake-free, while keeping it short, sweet. ওকে, অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে ভালো, বুঝছেন, কিন্তু আমার আসলে টাইম নাই। এই যে এখানে টপিক গুলো দেওয়া আছে, দেখেন এখানে টপিক ধরে ধরে দেওয়া আছে, সবগুলা টপিকের নাম দেওয়া আছে, কি কি বিষয়, এরিয়াগুলো সার্চ দিয়া, গুগল থেকে সার্চ দিয়া শুধু খালি স্টাডি করেন, শুধু পড়েন, খালি আইডিয়া নেন শুধু। টপিকের নাম কি? টপিকের নাম আমি এখানে বলে দিছি। এখানে রিডিং, লিসেনিং, স্পিকিং এর সবগুলো আলাদা আলাদা ভিডিও দেওয়া আছে, ঠিক আছে? আচ্ছা দেখেন এখানে 3 আওয়ার্স এর মধ্যে যে ভিডিওগুলো দেখেন, এই যে টপিকগুলো দিয়ে দেওয়া হয়েছে এখানে, এই যে চিলড্রেন, উইমেন, এডুকেশন, হেলথ, কালচার, সিটি লাইফ, কান্ট্রি লাইফ, গ্লোবাল ইস্যুস, গভর্নমেন্ট, ডেভেলপমেন্ট। এই যে টপিকগুলো, এগুলো সবগুলো কিন্তু ভিতরে ব্যাখ্যা সহকারে দেওয়া আছে, আমি কিন্তু এক্সপ্লেইন করে ক্লাস নিছি। তাহলে ওগুলো শুনবেন, তারপরে আপনার যদি আমি যেগুলো বলবো সেগুলো শোনার পাশাপাশি আপনার মনের মতো করে আপনি কি করবেন, গুগলে সার্চ দিবেন চিলড্রেন, উইমেন, লিখবেন আইএলস টপিক রিলেটেড টু চিলড্রেন, লিখবেন আইএলস এসে। দেখেন আমি সার্চ দেওয়ার নিয়ম শিখাই দিচ্ছি। লিখবেন আইএলস এসে রিলেটেড টু, আপনারা কি দেখতে পাচ্ছেন স্ক্রিন? জি স্যার। IELTS essay related to global issue, GLOBAL, global issues। সার্চ দিলে দেখবেন গ্লোবাল ইস্যুস নিয়ে যত এসে আছে, এই যে এনভায়রনমেন্টাল প্রবলেমস আর বিকামিং গ্লোবাল ইস্যু, দেখছেন এটা একটা এসে, সার্চ মারেন, এটা 24 নাম্বার টপিক, এই যে চলে আসলো একটা IELTS ইজি টপিক, গ্লোবাল ইস্যু। এই দেখেন ইন্টারন্যাশনাল কোঅপারেশন, সব দেখার দরকার নেই, IELTS এসে টাইটেল, এই যে লিজের IELTS এর চলে আসলো এখানে, গ্লোবাল ইস্যুস থেকে যে চলে আসলো, এগুলো লিঙ্কগুলো ওপেন করবেন, লিঙ্কগুলো ওপেন করলে দেখেন এরকম চলে আসবে। সি দ্য স্ক্রিন, এই যে environmental problems are becoming a global issue. Environmental problems are counter challenging the quality of life people enjoy in modern advanced societies. Do you think that environmental problems will produce better results if it addressed globally, or it should be addressed by individual countries? Globally যদি এটা পদক্ষেপ নেওয়া হয় তাহলে কি হবে? শুধু পড়েন, নলেজ গেইন করেন। দেখেন some environmental problems are regional like cyclones, and some others are global, greenhouse effect, and for instance with the span of time, এই যে ল্যাঙ্গুয়েজ গুলো এগুলো ইউজ করা শিখেন। With the span of time, many environmental problems are becoming global issues, and I believe that global initiatives will bring the best result. It will also make the world a better place to live in. কি সুন্দর ল্যাঙ্গুয়েজ, এগুলো পড়ে মাথার ভিতরে এই জ্ঞানগুলো ঢুকায় রাখেন, তাহলে পরীক্ষার সময় যখন লিখতে যাবেন তখন এগুলো চলে আসবে। আপনি নিজে দেখবেন, বলবেন একটু পরে আমি যদি বলি যে হোয়াট আর দ্য গ্লোবাল প্রবলেমস ইউ থিঙ্ক, আপনি বলবেন লিখবেন যে উইথ দ্য স্প্যান অফ টাইম উই নো অ্যাবাউট ডিফারেন্ট টাইপস অফ সোশ্যাল প্রবলেমস, গ্লোবাল প্রবলেমস such as cyclones, tornadoes, and some global issues like global warming, pollution, overpopulations। এরকম বানায় কথা বলা শিখবেন। যখন আপনারা এরকম নিজেদের মতো যখন এরকম প্র্যাকটিস করবেন, যেভাবে আমি দেখাই দিলাম, ঠিক তখন আপনারা কিন্তু অনেক কিছু শিখতে পারবেন। তাহলে আমরা আইএলটিএস এর এসে এভাবে আমরা বের করব, এগুলো আমরা গ্লোবাল ইস্যু নিয়ে বের করলাম। ঠিক সেরকম ভাবে দেখেন আরো অনেকগুলো আছে না? ওকে, এই যে আইএলটিএস এর লিজের এসে, আপনারা কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? এখন আইএলটিএস লিজের স্ক্রিনটা দেখতে পাচ্ছেন কি না? মনে হয় দেখতে পাচ্ছেন। সরি কেউ কথা বলে না। আচ্ছা আমি দেখাচ্ছি, আবার স্ক্রিন দেখতে পাবেন ইনশাআল্লাহ। লিজের স্ক্রিনটা দেখতে পাচ্ছেন সবাই? গো ফর দ্য লিজের স্ক্রিন। লিজের যে স্ক্রিনটা দেওয়া আছে, ওর যে ওয়েবসাইটটা দেওয়া আছে, এখানে রাইটিং এর প্র্যাকটিস করুন, এখান থেকে রাইটিং টাস্ক করুন। অনলি লিজ, অন্য কোনো চ্যানেলে কেউ যাবেন না, দয়া করে কেউ যাবেন না, অন্য কোনো চ্যানেলে যাবেন না। লিজ, ট্রাস্টেড এক্সামিনার, ট্রাস্টেড আইএলটিএস ইনস্ট্রাক্টর, নো ওয়ান, নো আদার ওয়েবসাইট। এখানে there are lots of websites
যেখানে গেলে আপনি ভুল বানান পাবেন, ভুল গ্রামার পাবেন, ভুল নিয়মে আইএলস লেখাবে, এগুলো পড়া যাবে না। শুধু লিজের ওয়েবসাইট থেকে আপনারা প্র্যাকটিস করবেন, লিজের রিসেন্ট কোয়েশ্চেন পড়বেন। কিন্তু মনে রাখবেন আইএলস স্পিকিং এর জন্য কিন্তু মার্কার্সের আইএলসটাই কিন্তু বেস্ট, আর অন্য কোনো কিছু পড়ার দরকার নেই, এখান থেকেই কমন পড়বে। তবে মাঝে মধ্যে কিছু লিজের ভিডিও দেখলেন, ভালো লাগবে, পড়বেন। আর আমি আজকে যে নিয়মটা দেখাইলাম এই নিয়মটা ফলো করে অন্য টেস্টের অন্য এরকম হচ্ছে যে মাল্টিপল চয়েস কোশ্চেন সলভ করেন, করতে গিয়ে কোনো সমস্যা ফেস করলে আমাকে বলেন, স্যার এটা তো হচ্ছে না, তখন আমি আপনাকে সলভ করে দিব। তো এইভাবে করে আপনি প্র্যাকটিস করতে থাকেন বাসায়। আমি শুধু নিয়মটা দেখাই দিলাম, একজন টিচার স্টুডেন্টকে শুধু বোঝায় দিবে নিয়মগুলো, সেই ইনস্ট্রাকশন গুলো ফলো করে সে নিজের মতো করে প্র্যাকটিস করে সে নিজের মধ্যে সেই স্কিলটা আয়ত্ত করে নিয়ে আসবে। দ্যাটস IELTS exam. That's your language skill, not my language skill. Your language skill will be acquired by you. You are the one who can help you the best. And I wish all the best for all of you. And this is the and this ends our class. And I wish all of you success. See you on the other class. আজকে তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।